স্কলারশিপ পয়েন্টের আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত। রোড টু ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ উক্ত শীর্ষক আয়োজনে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। সঙ্গে আছি আমি রায়হানা মালিক সেজুতি। ইতিমধ্যে আমাদের আজকের স্পিকার, আমাদের গেস্ট তাহমিদা শামসুদ্দিন আপু জয়েন করে ফেলেছেন। তার যদি ছোট্ট করে একটু পরিচয় দিই, তিনি ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি ইন এসইআরপি তে বর্তমানে আছেন। তিনি ফ্রান্স, ইটালি এবং পোল্যান্ড থেকে পড়াশোনা করছেন। আপুকে অনুরোধ জানাবো আমাদের সেশনটি শুরু করে দেওয়ার জন্য। আহ ধন্যবাদ সেজুতি তোমাকে। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা, ঠিক আছে, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। আমার স্ক্রিন দেখা গেলে আমাকে একটু জানাবেন। জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা। আহ আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমত Recording in progress. আজকের এই প্রোগ্রামে আহ উপস্থিত থাকার জন্য শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আপনারা কি কি জানতে পারবেন? আজকে আপনারা এই স্কলারশিপটা সম্পর্কে জানতে পারবেন, আপনারা কিভাবে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন সেই সম্পর্কে জানতে পারবেন। সেই সাথে আপনার আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে পারবেন, আমি কিভাবে স্কলারশিপ সম্পর্কে জেনেছি এবং এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা কি ছিল, এবং এই স্কলারশিপের পরে আপনাদের জন্য কি কি অপরচুনিটিস ওয়েট করছে আমিও সেই সম্পর্কে আপনাদের কাছে জানাবো। এবং এই স্কলারশিপে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করার জন্য কি ধরনের ডকুমেন্টস আপনাদের লাগবে, এবং ডকুমেন্টস গুলোর বা যে কাগজগুলো লাগবে তার স্ট্রাকচার বা স্ট্যান্ডার্ড ফরম্যাট কেমন হবে সে সম্পর্কে আমি আজকে সেশনে আলোচনা করব। সেশনে যাওয়ার আগে আমি প্রথমত আমার সংক্ষিপ্ত পরিচয় দিতে চাচ্ছি। আমি তাহমিদা শামসুদ্দিন। আমি আমার ব্যাচেলর কমপ্লিট করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। এছাড়া আমি আম, আহ, আমার মাস্টার্সের আমি 3টা সেমিস্টার কমপ্লিট করেছি ফ্রান্স থেকে, ইতালিতে এবং গিয়ে পোল্যান্ড থেকে। আমি বর্তমানে আমার লাস্ট সেমিস্টারে রয়েছি। আমি আমার মূলত ইন্টার্নশিপ করছি এখানে ফ্রান্সে। আমি এখন বর্তমানে ফ্রান্সে অবস্থানরত রয়েছি। তো এটাই গিয়ে আমার সংক্ষেপে পরিচয়। এখন আমি আমাদের এই স্কলারশিপটা সম্পর্কে আলোচনা করব। এটার নাম জয়েন্ট মাস্টার্স ডিগ্রি। দ্যাট মিনস এটা দুইয়ের অধিক বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় ইউরোপের মধ্যে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেটলি জয়েন্ট করে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়ে থাকে, এবং এই প্রোগ্রামটা পুরো পুরোপুরি ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা ফান্ড করা প্রোগ্রাম, এবং এটা খুব প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ। এবং এই স্কলারশিপ 2 বছরের হয়ে থাকে মেয়াদ, কিন্তু এই 2 বছরের মধ্যে আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছেন। যেমন আমি আমার এই 2 বছরের মধ্যে 3টা বিশ্ববিদ্যালয়ে 3টা দেশে পড়ার সুযোগ পেয়েছি, যেটা আপনাকে অনেক সাহায্য করবে বিভিন্ন ডাইভার্সিটির সাথে এক্সচেঞ্জ করতে এবং নিজের মধ্যে বিভিন্ন স্কিল এবং নলেজ গুলো ডেভেলপ করতে। তো এটাই গিয়ে মূলত এই ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। আহ এখন যদি বলি যে আপনাদের অনেকের মনে হতে পারে যে কি হ্যাঁ, এটা ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা একটা বড় একটা স্কলারশিপ, হয়তো এটা পাওয়া অনেক ডিফিকাল্ট হবে বা অনেক ধরনের পরিশ্রম করতে হবে বা অনেক ডিফিকাল্ট হবে। কিন্তু আপনাদের জন্য একটা সংবাদ জানাতে চাচ্ছি যে আমাদের পুরো যদি স্ট্যাটিস্টিকটা দেখি, এটা 2023 সাল থেকে নেওয়া। বাংলাদেশ থেকে 140 জন, এখানে আপনারা দেখছেন বাংলাদেশ থেকে 140 জন শিক্ষার্থী 2023 সালে ইরাসমাস স্কলারশিপ পেয়েছে, এবং বাংলাদেশের অবস্থান ছিল ওয়ার্ল্ড ওয়াইডে 4th এই পরিসংখ্যানে। 2024 সালেও অনেক স্টুডেন্ট ইরাসমাস স্কলারশিপে এসেছে। এখনো তার পরিসংখ্যানটা পরিমাপ করা যায়নি, যেহেতু এখনো অনেকগুলো প্রোগ্রামের রেজাল্ট পাবলিশ হয়নি। তো তবে আমরা আশা করি বাংলাদেশ অবশ্যই টপ 5 এর মধ্যে এখনো থাকবে এবছর। তো এটা ওভারঅল একটা স্ট্যাটিস্টিক্স 2023 সালের। এখন আসি কারা এই এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন।
আপনাদের জন্য সুখবর হচ্ছে যে কোনো সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবেন। এখানে 150টারও বেশি কোর্স থাকে, যেটার কারণে আপনারা বিভিন্ন সাবজেক্টের স্টুডেন্টরা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হোক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সায়েন্সের মেজর সাবজেক্টগুলো হোক, অথবা ইলেকট্রিক্যাল হোক, বা ইঞ্জিনিয়ারিং টপিকগুলো হোক, বা আর্টস, কমার্স, ইকোনমিক্স, আপনারা যে কোনো প্রোগ্রামের হন না কেন, আপনারা এই প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল ক্যান্ডিডেট। এখন আসি কেন আপনারা এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করবেন। মূলত এটা হচ্ছে একটা ফুল ফান্ডেড স্কলারশিপ। ফুল ফান্ডেড স্কলারশিপ মানে হচ্ছে এখানে আপনাদেরকে কোনো ধরনের টিউশন ফি দিতে হবে না। ইভেন আপনি যে বাংলাদেশ থেকে ফ্লাই করে ফ্রান্সে যাবেন, আবার ফ্রান্স থেকে মুভ করে আমি যে ইতালিতে আসছি, আবার ইতালি থেকে মুভ করে আমি যে পোল্যান্ডে আসছি, এগুলোর জন্য আমাকে কোনো ধরনের ট্রাভেল কস্ট করতে হয়নি। ভিসা কস্টও কোনো কিছু লাগেনি। যেমন আপনি যখন বাংলাদেশ থেকে অন্য দেশের জন্য এম্বাসি ফেস করবেন, মূলত টাকা লাগে বা অনেক প্রসিডিওর লাগে, কিন্তু আপনার এই স্কলারশিপের জন্য কোনো ধরনের হচ্ছে ভিসা কস্ট দিতে হবে না। এছাড়া হচ্ছে গিয়ে আপনার হেলথ ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা থাকে, এই হেলথ ইন্স্যুরেন্সের এটাও কভার করে থাকে। তার মানে এটা হচ্ছে গিয়ে একটা স্কলারশিপ, যে স্কলারশিপটা আপনাকে 2 বছরে 3 থেকে 4টা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ দিচ্ছে। সেই সাথে আপনার কোনো টিউশন ফি লাগছে না, আপনার কোনো ট্রাভেল কস্ট লাগছে না, আপনার কোনো ভিসা কস্ট লাগছে না। এই পুরোটা স্কলারশিপ এই সব কিছু হচ্ছে মেনটেন করে থাকে। সেকেন্ড, কেন আপনি প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন? কারণ এই প্রোগ্রামে শুধু আপনাকে যে টিউশন ফি সবকিছু কভার করছে সেটা নয়, আপনাকে প্রতি মাসে করে একটা হেলদি অ্যামাউন্টের টাকা পে করছে। ফর এক্সাম্পল, যে প্রোগ্রামগুলো অনেক পুরনো, তারা হচ্ছে গিয়ে প্রায় 1000 ইউরোর মতো আপনাকে মান্থলি অ্যালাউন্স দিয়ে থাকে। আর যে প্রোগ্রামগুলো নতুন, সেগুলো হচ্ছে গিয়ে আপনাকে 1400 ইউরো পর্যন্ত দিয়ে থাকে। তো আপনি যদি বাংলাদেশের হিসাবে দেখেন তাহলে দেখছেন যে বর্তমানে হয়তো রেট 1 ইউরো হচ্ছে 119 বা 20 টাকা করে। তাহলে হচ্ছে গিয়ে চিন্তা করেন যে আমাদের মান্থলি অ্যালাউন্সটা কতটুকু তারা প্রোভাইড করে থাকে। হ্যাঁ, এরপর হচ্ছে ডাইভার্সিটি, যেটা না মেনশন করলেই না। কারণ হচ্ছে আপনি এই প্রোগ্রামে, আমি বলেছি যে আপনি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, তাহলে হচ্ছে কি বিভিন্ন দেশের স্টুডেন্টরা আপনার সাথে পড়ার সুযোগ পাচ্ছে। সেটা ইউরোপ হোক, এশিয়া কান্ট্রি হোক, বা সাউথ আমেরিকান থেকে হোক, বা অন্য জায়গা থেকে হোক না কেন, এখানে পুরোপুরি সবাই হচ্ছে কি ডিফারেন্ট দেশ থেকে আসছে, এবং আপনারা বিভিন্ন দেশে পড়ার সুযোগ পাচ্ছেন। তাহলে হচ্ছে কি আপনারা বিভিন্ন দেশের স্ট্রাকচার সম্পর্কে জানছেন, তাদের এডুকেশনাল কোয়ালিটি সম্পর্কে জানছেন, তাদের লাইফস্টাইল সম্পর্কে জানছেন, যেটা পরবর্তীতে আপনাকে হেল্প করবে ডিসিশন নিতে, যে আপনি পরবর্তীতে যদি সেটেল হন বা জব করেন, আপনি কোন দেশে বা কোন কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা আপনাকে একটা মাল্টি ডাইভার্সিটির একটা স্বাদ দিবে। এবং লাস্টলি আমি যেটা বলবো, মাল্টিপল এবং জয়েন্ট মাস্টার্স ডিগ্রি প্রোভাইড করবে। দ্যাট মিনস আমি 2 বছর মাস্টার্স করেছি, আমি 3টা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, কিন্তু আমি 3টা সার্টিফিকেট পাবো। আমার যেটা ফ্রান্সে করেছিলাম সেটার জন্য আমি পাবো মাস্টার্স ইন কেমিস্ট্রি সার্টিফিকেট। আমি সেকেন্ড সেমিস্টার ইতালিতে করেছিলাম, তার জন্য আমি সার্টিফিকেট পাবো মাস্টার্স ইন ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবং থার্ড সেমিস্টার আমি পোল্যান্ডে করেছিলাম, সেখানের জন্য আমি পাবো মাস্টার্স ইন কেমিস্ট্রি। তাহলে হচ্ছে গিয়ে আমার 2 বছরের একটা প্রোগ্রাম, আমি 3টা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছি, আমি 3টা মাস্টার্স ডিগ্রি পাবো এট দ্য এন্ড। তো এটা হচ্ছে ওভারঅল আপনি কেন ইরাসমাস প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন। নেক্সট যদি আসি অপরচুনিটিসে, ইরাসমাস শেষ হয়েছে, এর পরবর্তীতে আমি কি করব? তাহলে এই ক্ষেত্রে আমি বলি, যারা ইরাসমাস স্কলারশিপে রয়েছে, এটা একটা এমন একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ যেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের সবাই, কম বেশি সব প্রফেসররা অনেক রেসপেক্ট করে থাকে। সেজন্য জবের জন্য বা পিএইচডির জন্য হোক বা বাংলাদেশের ক্ষেত্রে হোক, এটার অপরচুনিটিসটা অনেক বিস্তার থাকে। ফর এক্সাম্পল, আমি এখন হচ্ছে শেষ করব, প্রায় শেষের কাছাকাছি। আমি যদি জব করতে চাই, আমার কিন্তু দেশেও জব করার ফ্যাসিলিটিস রয়েছে। আমি চাইলেও দেশে এসে হচ্ছে গিয়ে কোনো
ইউনিভার্সিটিতে বা হচ্ছে গিয়ে আমার যেখানে ইচ্ছা হয় আমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমি ইরাসমাস স্কলারশিপ থেকে এসেছি এবং এটার একটা সুনামধন্য একটা স্কলারশিপ এক। সেকেন্ড হচ্ছে পিএইচডি। পিএইচডির ক্ষেত্রে এটা অনেক একটা বড় ভ্যালু ক্রিয়েট করে। ফর এক্সাম্পল, আমি ইউএসএ তে পিএইচডির জন্য যদি অ্যাপ্লাই করে থাকি, নিশ্চয়ই অনেক ক্যান্ডিডেটস থাকবে একটা প্রফেসর আন্ডারে। সে যখন দেখবে একজন স্টুডেন্ট মাস্টার্স কমপ্লিট করেছে একটা ইউনিভার্সিটি থেকে, ওকে, তার সবকিছু ভালো, ওকে, বাট সে যখন দেখবে তার আরেকটা ক্যান্ডিডেট ইরাসমাস স্কলারশিপ করে মাস্টার্স করেছে এবং হচ্ছে তার মাল্টিটাস্কিং দেখছে, তার মধ্যে মাল্টি ডাইভার্সিটি দেখছে, এবং সে প্রফেসর দেখছে, হ্যাঁ সে হচ্ছে গিয়ে ইউরোপের তিনটাই ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছে, এবং অবশ্যই সে আপনাকে প্রায়োরিটিস দিবে, কারণ তারা আপনার মধ্যে সে পটেনশিয়ালিটি দেখবে। কারণ এই স্কলারশিপটি স্পেসিফিকলি বিভিন্ন দেশ থেকে যে ভালো ক্যান্ডিডেট গুলো থাকে তাদেরকে চুজ করে থাকে, তো এটাও হচ্ছে গিয়ে তাদের মাথার মধ্যে থাকে, এবং দ্যাটস ওয়াই তারা হচ্ছে গিয়ে যারা ইরাসমাস স্কলার থাকে তাদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তো আমি বলবো যে স্কলারশিপের পরেও আপনাদের জন্য অনেক অপরচুনিটিস অপেক্ষা করবে। দেন যদি আসি আমার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, আমি হচ্ছে শুরুতে বলেছি আমি আমার ব্যাচেলর শেষ করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তো আম, আমি যখন আমার ফার্স্ট ইয়ারে ছিলাম, আমি হচ্ছে 2016-17 সেশনে ছিলাম। সেক্ষেত্রে আমি তখন হচ্ছে হায়ার স্টাডি বা হচ্ছে গিয়ে বাইরে মাস্টার্স করা বা পিএইচডি এতটা হাইপ ছিল না, বা এরকম এত অ্যাভেলেবেল ওয়েবিনার বা হচ্ছে গিয়ে আহ, ওরকম অপরচুনিটিস গুলো ছিল না। কিন্তু আমার মধ্যে এটা ছিল যে হ্যাঁ আমি হচ্ছে আমার ব্যাচেলরটা শেষ করব, আমি ব্যাচেলরটা শেষ করার সাথে সাথে আমাকে হচ্ছে গিয়ে বাইরে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে হবে। এটা আমি যে ইন জেনারেল হচ্ছে গিয়ে আমার ইচ্ছা ছিল যখন আমি হচ্ছে এখানে ভর্তি হয়েছিলাম। দ্যাটস ওয়াই আমি নিজেকে ওভাবেই ক্রিয়েট করার ট্রাই করেছিলাম একদম শুরু থেকে। ফর এক্সাম্পল, আমি হচ্ছে গিয়ে আমার সিজিপিএ এর দিকে কনসেন্ট্রেট করতাম শুরু থেকে, যেন আমার রেজাল্টটা খুব বেশি ভালো না হোক কিন্তু ভালো যেন থাকুক, যেন আমি যে কোনো জায়গায় যে কোনো ভালো জায়গায় যেতে পারি। এটার দিকে আমি খুব কেয়ারফুল ছিলাম। সেকেন্ড যেটাতে আমি কেয়ারফুল ছিলাম সেটা হচ্ছে আমি হচ্ছে কি বেশ কয়েকটা অর্গানাইজেশনের সাথে কানেক্টিভিটি ক্রিয়েট করার ট্রাই করেছি। যেমন আমার ইউনিভার্সিটিতে সায়েন্স ক্লাব ছিল, বা হচ্ছে গিয়ে বিভিন্ন ভলেন্টিয়ার ওয়ার্ক অ্যাক্টিভিটিসে আমি সবসময় যুক্ত থাকতাম। আমি আমার সায়েন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্টও ছিলাম। তো আমি চেয়েছিলাম যে আমার যে কমিউনিকেটিভটা থাকুক, আমার হচ্ছে গিয়ে মানুষের সাথে ইন্টারাকশনটা বেশি হোক, যেন হচ্ছে আমি ভালো ইনফরমেশন গুলো পেয়ে থাকি আমার নিজের মধ্যে। অ্যান্ড থার্ড, আমি যে কাজটা করেছিলাম, আমি পড়ালেখার পাশাপাশি আমি চেয়েছিলাম রিসার্চ এক্সপিরিয়েন্সটা বিল্ড আপ করার জন্য। কারণ আমি হচ্ছে মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, এবং এখানে কম্পিটিশন একটু বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে পাবলিকেশনটা খুব বেশি হচ্ছে গিয়ে তারা প্রায়োরিটিস দেয়। এবং আমি কয়েকটি ওয়েবিনারে শুনেছিলাম যে যাদের রিসার্চ পেপার থাকে তাদেরকে অনেক ভ্যালু দিয়ে থাকে যখন হচ্ছে গিয়ে কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করা হয়, বা মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করা হয়, বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করা হয়। তো আমি আমার থার্ড ইয়ার থেকে আমি আমার রিসার্চ এক্সপিরিয়েন্স বিল্ড আপ করা ট্রাই করেছিলাম। তো কিন্তু যেটা সমস্যা হয় এটা আমিও ফেস করেছি যে আমাদের ডিপার্টমেন্টে বা বিশ্ববিদ্যালয়ে হয় কি, যারা ব্যাচেলর স্টুডেন্ট থাকে তাদেরকে প্রফেসররা হচ্ছে কাজ করার অতটুকু সুযোগ সুবিধা থাকে না, কারণ তারা প্রেফার করে যখন মাস্টার্সে যাবে, যখন থিসিস করবে, তখন তারা স্টুডেন্টদেরকে সুযোগ সুবিধা প্রোভাইড করবে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে আমার ইউনিভার্সিটিতে আমি হচ্ছে গিয়ে কাজ করিনি, আমি হচ্ছে গিয়ে বিভিন্ন যে সায়েন্টিফিক যে ওয়ার্কশপ গুলো হতো ওগুলাতে জয়েন করা ট্রাই করতাম, যেন জানতে পারি কোথায় রিসার্চ গ্রুপ রয়েছে এবং কিভাবে কাজগুলো হচ্ছে। তো আমি পরবর্তীতে বাংলাদেশে চিটাগংয়ের যে বিসিএসআইআর আছে, বিসিএসআইআর এর মধ্যে আমি হচ্ছে গিয়ে ইন্টার্নশিপ হিসেবে কাজ করছি, স্টুডেন্ট ইন্টার্নশিপ হিসেবে কাজ করেছি। এবং আমি আম, আমার ব্যাচেলরের আগে আমি 4টা পেপার পাবলিশ করেছিলাম। আমি যেটা বলবো যে এই পেপার গুলো আমাকে অনেক আমার সিভিটাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যেতে সাহায্য করেছে, আমি বলবো, যেটার জন্য আমি হচ্ছে ইরাসমাস স্কলারশিপে সুযোগ পেয়েছি আমি যেটা মনে করি। এবং সেই সাথে আমি বিভিন্ন কনফারেন্সে অ্যাটেন্ড করেছি, যেমন আমার 4টা পেপার ছিল এবং 3টা কনফারেন্স পেপার ছিল সে সাথে।
এবং আমি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলোর সাথে একটু ট্রাই করেছিলাম কানেক্টিভিটি রাখার জন্য। তো আমার ওভারঅল হচ্ছে গিয়ে এটাই ছিল, মানে নিজেকে একটু প্রিপেয়ার করে রাখা। এর পরবর্তীতে আমি আমার ব্যাচেলর শেষ হওয়ার আগেই, মানে আমি যখন আমার রিটার্ন এক্সাম দিয়েছি, আমি একটু ইরাসমাসে অ্যাপ্লাই করেছিলাম এবং আমার ফাইনাল এক্সাম শেষ হওয়ার আগে, রেজাল্ট দেওয়ার আগে আমি হচ্ছে স্কলারশিপ পেয়েছি। এবং পরবর্তীতে আমি ইমিডিয়েট যে বছরে হচ্ছে ব্যাচেলর শেষ করেছি সেই বছরে আমি হচ্ছে গিয়ে সেপ্টেম্বরে, আমি 2023 সালের সেপ্টেম্বরে এখানে, সরি 2022 সালের সেপ্টেম্বরে আমি স্কলারশিপটা নিয়ে ফ্রান্সে এসেছি। তো এটা হচ্ছে গিয়ে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স। দেন হচ্ছে গিয়ে ভিসা বলেন বা হচ্ছে গিয়ে ওভারঅল আদার যে ওভারঅল যে এক্সপিরিয়েন্স গুলো ছিল সেগুলোতে আমার এত বেশি সমস্যা হতে হয়নি, কারণ এখানের মধ্যে হচ্ছে গিয়ে আমাকে কোনো কস্ট পে করতে হয়নি, সবগুলো হচ্ছে গিয়ে মানে স্কলারশিপটা দিয়ে প্রোভাইড করা হয়েছিল। তো এটা ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। এখন আমি আসবো, আমার মনে হয় কোনো পার্টিসিপেন্ট মনে হয় অ্যানোটেশন, ঠিক আছে এখন। আচ্ছা, এতটুকু মধ্যে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আপনি আপনার আইএলটিএসটা কখন দিয়েছিলেন? আচ্ছা, আমি হচ্ছে আমার রিটার্ন এক্সাম যখন শেষ হয়েছিল, আমার রিটার্ন এক্সাম শেষ হয়েছিল 2022 সালের জানুয়ারিতে। আমি তখন হচ্ছে আহ, এটা আমি আপনাদেরকে ইনকারেজ করব না, আমি জাস্ট হচ্ছে গিয়ে 15 দিনের টাইম স্কেজুয়াল নিয়ে আমি জাস্ট ডেট নিয়ে ফেলেছিলাম যেন আমি পরীক্ষাটা দিয়ে তাড়াতাড়ি যেন আমি অ্যাপ্লাই করতে পারি। তো পরবর্তীতে আমি হচ্ছে এই 10-15 দিনের মধ্যে হচ্ছে গিয়ে কমপ্লিট করে দেন হচ্ছে আমি আইএলটিএস এর জন্য অ্যাপ্লাই করে দিই যেন আমার কাছে রেজাল্টটা থাকে এবং আমি যেন ফেব্রুয়ারি মার্চের, মানে আমি একটু ডিলে করে অ্যাপ্লাই করেছিলাম যেহেতু আমার রিটার্ন এক্সামও শেষ হয়নি, আমার কাগজপত্রগুলো রেডি ছিল না, তো আমি হচ্ছে গিয়ে এর পরবর্তীতে অ্যাপ্লাই করেছি আর কি। তো আমি জানুয়ারির দিকে হচ্ছে আইএলটিএস দিয়েছি। তবে যারা হচ্ছে স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই হচ্ছে জুলাই থেকে আগস্টের মধ্যে আইএলটিএসটা দিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ প্রোগ্রামটা সাধারণত ওপেন হয়ে থাকে সেপ্টেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত থাকে। আপু আসসালামু আপু আপনার আলাইকুম। আইএলটিএস স্কোর কত ছিল আপু? আমার আইএলটিএস স্কোর 7 ছিল। আপু আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বলছিলাম। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, স্পোর্টস সায়েন্সে 15-16 সেশন। তো আমি এখানে মাস্টার্স করতেছিলাম। তো মাস্টার্স করা অবস্থায় আমি মাস্টার্স শেষ হবে, তো আমি কি ইরাসমাসে অ্যাপ্লাই করতে পারবো, কিংবা এই সাবজেক্টটা আছে কিনা সেটা কেমনে বুঝবো? জি, আমি এখন আপনাদের সাথে যে নেক্সট, এটা হচ্ছে আমার ফার্স্ট একটা পোর্শন ছিল যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন এই সেকেন্ড পোর্শনটাতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে কিভাবে আপনারা এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করবেন, আপনারা কিভাবে ডকুমেন্টস গুলো প্রিপেয়ার করবেন। তো আশা করি নেক্সট পোর্শনে এগুলো আপনারা কভার পাবেন। এন্ড নেক্সট যে কোয়েশ্চেনটা আপনি করেছেন, অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমার পরিচিত অনেকেই রয়েছে যারা হচ্ছে গিয়ে ফার্স্ট মাস্টার্স কমপ্লিট করে তারা সেকেন্ড মাস্টার্স এখানে করছে। তো এটা অবশ্যই পারবেন এবং এটা আপনি আপনার এসওপিতেও মেনশন করতে পারবেন, সিভিতেও মেনশন করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে গিয়ে একটা রিজন ক্রিয়েট করতে হবে কেন আপনি আপনার একটা মাস্টার্স করার পরেও কেন আপনি হচ্ছে সেকেন্ড মাস্টার্স করতে চাচ্ছেন। আচ্ছা, বুঝতে আপু পারছি। আরেকটা জিনিস হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কি আপু ম্যাটার করে? আপনার আমি আরেকটা জাস্ট জিনিস এখন হচ্ছে একটা যে একটা একটা কোয়েশ্চেন শুনবো, এর পরবর্তীতে আমি সেকেন্ড পোর্শনে চলে আপু যাব। এট দ্য ইনস্টিটিউশন কি এন্ড, ম্যাটার করে? সরি, ইনস্টিটিউট কি ম্যাটার করে এক্ষেত্রে? মানে না প্রাইভেট, এক্ষেত্রে, পাবলিক অথবা ন্যাশনাল? না এক্ষেত্রে এটা ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে গিয়ে আপনার প্রোফাইল, আপনি আপনার প্রোফাইলকে কিভাবে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ভাবে শেয়ার করছেন, এটাই। তো আমি এখন আমাদের, আপনার সর্বনিম্ন ইন্টারভিউ বলেন নাই, সিজিপিএটা? আচ্ছা, ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা বলেন আপু, নাই। জাস্ট ইন্টারভিউ একটা এক্সপিরিয়েন্স। কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এখানে সিজিপিএ রিকোয়ারমেন্টটা কিরকম লাগে বা থাকে? সিজিপি এর ব্যাপারে আমি বলবো যত ভালো করা যায় তত ভালো থাকে। কারণ হচ্ছে এটা ধরেন একজন 3.8 পেয়েছে, একজন 3.7 পেয়েছে। তো কিন্তু হচ্ছে গিয়ে যে 3.8 পেয়েছে তার বাকি সবকিছু কভার করেছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যার ভালো রেজাল্ট সে প্রায়োরিটিস পাবে, কিন্তু সবসময় এমন না যে আপনার রেজাল্ট খুবই ভালো হতে হবে। ফর এক্সাম্পল, আপনার রেজাল্ট একটু 3.5 এর নিচে বা আরেকটু কম কিন্তু আপনার
পেপারস আছে, আপনার জব এক্সপিরিয়েন্স আছে, বা আপনার আদার কোয়ালিফিকেশন আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনি প্রায়োরিটি পাবেন। তো এটা হচ্ছে ভ্যারিজ করে। তো আমি এখন রিকোয়েস্ট করবো, এখন আমরা আর কেউ কথা না বলি, আমি লাস্টে হচ্ছে গিয়ে সেশনের আপু শেষে লাস্ট সবার কোয়েশ্চেন ওয়ান বাই ওয়ান নিব। আমি হচ্ছে গিয়ে সেকেন্ড পোর্শনে চলে যাই, এর পরবর্তীতে আপনাদের সাথে আবার আমি ওয়ান বাই ওয়ান কথা বলবো। আপনার সাবজেক্ট চেঞ্জে মাস্টার সাবজেক্ট চেঞ্জ করা যায়? আহ আমি রিকোয়েস্ট করবো পরবর্তীতে আমরা যেন এটা নিয়ে কথা বলি, এখন আপাতত আমি সেকেন্ড পোর্শনে চলে যাচ্ছি। হ্যাঁ, এর পরবর্তীতে এখন আমি আপনাদেরকে যেটা আলোচনা করবো, এখানে দুইটা লিঙ্ক দেখছেন, একটা হচ্ছে গিয়ে এই প্রোগ্রামটাতে কেমনে অ্যাপ্লাই করবেন সেটার ক্যাটালগ, আর একটা হচ্ছে এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করার জন্য কি ধরনের আপনার সিভি কিভাবে প্রিপেয়ার করবেন সেটার লিঙ্ক। আমি প্রথমে এই লিঙ্কটা থেকে দেখাবো যে আপনাকে কিভাবে এই প্রোগ্রামটা সম্পর্কে আলোচনা করবেন। আমি এটা দিয়ে রেখেছি, এখানে মেনশন করে রেখেছি। আচ্ছা, আমি দেখানোর আগে আপনাদেরকে জাস্ট আমি সংক্ষেপে একটু বলে রাখবো যে কি কি ডকুমেন্টস গুলো লাগে, যেন আপনারা প্রিপেয়ার করে রাখতে পারেন। ফার্স্টে আপনার হচ্ছে গিয়ে ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট অবশ্যই লাগবে, ব্যাচেলর সার্টিফিকেট অবশ্যই লাগবে। যারা মাস্টার্স করেছেন তাদের মাস্টার্স এর ট্রান্সক্রিপ্ট লাগবে, মাস্টার্স এর সার্টিফিকেট লাগবে ব্যাচেলরটা সহ। কিছু কিছু প্রোগ্রামে হাই স্কুলের সার্টিফিকেট খুঁজে, দ্যাট মিনস এটা হচ্ছে এইচএসসি ট্রান্সক্রিপ্টটা তখন সেক্ষেত্রে দিতে হবে। হ্যাঁ, তবে এটা হচ্ছে কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে, সব প্রোগ্রামের ক্ষেত্রে নয়। তবে ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট আর সার্টিফিকেটটা লাগবে। সার্টিফিকেট বলতে হচ্ছে গিয়ে প্রভিশনাল সার্টিফিকেট, এটাকে বোঝানো হচ্ছে। এর পরবর্তীতে অবশ্যই সিভি লাগবে, এবং সিভিটার অবশ্যই একটা ফরম্যাট থাকতে হবে। সেই ফরম্যাটটা হচ্ছে ইউরোপাস ফরম্যাট। আমি আপনাদেরকে দেখাবো নেক্সটে কিভাবে আপনারা এই ফরম্যাটটা ব্যবহার করতে পারবেন। থার্ড হচ্ছে মোটিভেশন লেটার, অনেকে স্টেটমেন্ট অফ পারপাস বলে, কভার লেটার বলে, বাট তিনটাই একই জিনিস, মোটিভেশন লেটার। দেন হচ্ছে গিয়ে রিকমেন্ডেশন লেটার, এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে, বাট ম্যাক্সিমাম দুইটা রিকমেন্ডেশন লেটার্স লাগে। এবং হচ্ছে আপনাদের তিনটা কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে তিনটা রিকমেন্ডেশনাল লেটার লাগে, তবে সেটা খুবই রেয়ার। দেন হচ্ছে অবশ্যই পাসপোর্ট লাগবে। তো সবার আগে হচ্ছে গিয়ে আপনারা যদি বাইরে অ্যাপ্লাই করার ইচ্ছা থাকে, সবার আগে পাসপোর্ট বানান। যাদের পাসপোর্ট বানানো আছে তারা দেখবেন যে হচ্ছে গিয়ে এটাকে রিনিউ করতে হবে কিনা, রিনিউ করে রাখেন, কারণ আপনার পাসপোর্ট অবশ্যই লাগবে। দেন দেন হচ্ছে প্রুফ অফ রেসিডেন্সি। প্রুফ অফ রেসিডেন্সি বলতে বোঝানো হচ্ছে যে হচ্ছে গিয়ে আপনি বাংলাদেশে যে আছেন, যে আমরা সিটি কর্পোরেশন থেকে যেটা নিয়ে থাকি, বা হচ্ছে গিয়ে আম, আপনার এই প্রুফ অফ রেসিডেন্সি আপনারা হচ্ছে গিয়ে ইয়া থেকেও নিতে, পৌরসভা থেকেও নিতে পারবেন, অথবা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন সেই ইউনিভার্সিটির অফিস থেকেও নিতে পারবেন। জাস্ট ওটা মেনশন থাকে আপনার নাম অমুক, আপনার পিতামাতা অমুক, আপনি এই জায়গায় বসবাসরত রয়েছেন। জাস্ট এটাই যে আপনি হচ্ছে গিয়ে অথেন্টিক্যালি বাংলাদেশের বসবাস করছেন এই জায়গায়। বা যারা জব করছে তারা তাদের জবের অফিস থেকেও নিতে পারবেন। তবে আমি যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে আমি আমার বাড়ি হচ্ছে সিটি কর্পোরেশনের আন্ডারে, দ্যাটস ওয়াই আমি সিটি কর্পোরেশনের আন্ডারে কাগজটা নিয়েছিলাম। এবং এটা অবশ্য হচ্ছে ইংলিশ ভার্সনে হতে হবে, যাদের বাংলা করানো আছে তারা ইংলিশ ভার্সনে করিয়ে নিবেন, এবং এটা খুব একটা টাইম লাগে না। তো এখন খুব ইজি হয়ে গেছে এই জিনিসগুলো। এর পরবর্তীতে যেটা লাগে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, দ্যাট মিনস আইএলটিএস। আবার অনেক সময় সেটটাও কনসিডার করে, টোফেলও কনসিডার করে, বাট আইএলটিএস টা হচ্ছে সার্বজনীন, তো আমি বলবো আইএলটিএস টাই দেওয়ার জন্য। স্কোরের ব্যাপারে যদি আসি, ওরা ওখানের মধ্যে মেনশন করে দেওয়া থাকে যে প্রত্যেকটা পোর্শনে যেন 6-এর নিচে না আসে, 6 বা 6.5, জেনারেলি 6.5 বা 6, এরা হচ্ছে গিয়ে লিখে দেওয়া থাকে একটা স্কেল। তো আপনার আম, সুবিধার জন্য 6.5 এর টার্গেট করতে পারেন বা 7 টার্গেট করতে পারেন, যেন কিন্তু কোনো সেকশনে 6 এর নিচে আসা যাবে না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। অথবা যাদের আইএলটিএস নাই তারা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও অ্যাপ্লাই করতে পারেন। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে আপনি আমরা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছি, এবং আমরা যে পুরোটা ইংলিশ মিডিয়াতে পড়েছি, বা আমরা যে এক্সাম গুলো দিয়েছি, এক্সামগুলোতে আমরা ইংলিশে এক্সামগুলো দিয়েছি। তো জাস্ট এটাই বোঝায় যে আমাদের মিডিয়ার ছিল হচ্ছে ইংলিশ, এটাই। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স অপশনাল, যাদের থাকবে তারাই এটাকে হচ্ছে গিয়ে ইউজ করতে পারেন আপনার এসওপি তে, বা হচ্ছে গিয়ে সিভি তে ইউজ করবেন। পাবলিকেশন অপশনাল, বাট পাবলিকেশনটা আপনার সিভি কে অনেক স্ট্রং করে, যেটা আমি হাইলি মোটিভেটেড করবো আপনাদেরকে পাবলিকেশনের জন্য কাজ করার জন্য।
কারণ হচ্ছে আমার আমার ডিপার্টমেন্টে আমি ফার্স্ট যে ইরাসমাস স্কলারশিপ পেয়েছি। আমার সিনিয়র একটা আপু, ওনার সিজিপিএ অনেক হাই, ওনার সিজিপিএ ছিল 3.92 সামথিং এরকম। ওনার আইএলটিএস ডি স্কোর 7 ছিল, ওনার আদার্স অনেক কিছু ভালো ছিল, কিন্তু উনি কিন্তু স্কলারশিপ পায়নি। কিন্তু আমার সিজিপিএ ওনার থেকে একটু কম ছিল, কিন্তু আমার পাবলিকেশন ছিল আদার্স অ্যাক্টিভিটিস এর জন্য আমি হচ্ছে গিয়ে চান্স পেয়েছি। তো আমি বলবো পাবলিকেশনটা আপনার প্রোফাইলকে অনেক বেশি স্ট্রং করে, দ্যাটস ওয়াই আমি এটার জন্য আপনাদেরকে অনেক মোটিভেট করব। দেন হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটাও অপশনাল, এটা তেমন এমন কিছু না, খুবই এসেনশিয়াল এমন কিছু না, আবার এমনও যে হচ্ছে গিয়ে এটা আপনার সিভিকেও অনেক স্ট্যান্ডার্ড করে, যে যেহেতু ওরা হচ্ছে মাল্টি ডিভার্সিটিতে বিশ্বাসী। ওরা আপনার দেখে যে হচ্ছে হ্যাঁ, তার মধ্যে পটেনশিয়াল রয়েছে বিভিন্ন এনভায়রনমেন্টে, বিভিন্ন ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কাজ করার। তো এটাও আপনাকে অনেক ভালো কাজ করে। এটাই, এটা হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো। আচ্ছা, আম, আচ্ছা আমি প্রথমে হচ্ছে গিয়ে দেখাই কিভাবে হচ্ছে গিয়ে স্কলারশিপটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি আপনাদেরকে এখানে লিংক দেওয়া হয়েছে, তো আপনারা জাস্ট হচ্ছে গিয়ে ইরাসমাস ক্যাটালগ দিয়ে সার্চ দিবেন এট ফার্স্ট। এখানের মধ্যে ইরাসমাস ক্যাটালগ এখানে আসছে, এটাই হচ্ছে গিয়ে ইরাসমাসের ক্যাটালগটা। ওয়ান সেকেন্ড, আমি সো এটা হচ্ছে ক্যাটালগ। এখানের মধ্যে কয়টা ক্রাইটেরিয়া দেখবেন আপনারা। ফিল্টার বাই কিওয়ার্ড আছে, কান্ট্রি আছে, ডিউরেশন এন্ড ক্রেডিট আছে, ইউনিভার্সিটিস আছে, ফিল্ড অফ স্টাডি, ইয়ার অফ প্রজেক্ট সিলেকশন আছে। এই ফিল্টার অপশনগুলোর মধ্যে যে দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিওয়ার্ড ওয়ান, এন্ড সেকেন্ড হচ্ছে ফিল্ড অফ স্টাডি। হুম, যেমন আমার প্রোগ্রাম ছিল অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমি হচ্ছে গিয়ে সরাসরি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবো না, সরাসরি অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাবো না। আমাকে হচ্ছে গিয়ে ফিল্টারের মধ্যে চুজ করতে হবে। ফর এক্সাম্পল আমি কেমিস্ট্রি দিব, যদি আপনারা হচ্ছে গিয়ে অন্য ব্যাকগ্রাউন্ডের হয় আর্টস দিবেন, বা হচ্ছে গিয়ে ধরেন আপনি ইকোনমিক্স এর স্টুডেন্ট ইকোনমিক্স দিবেন, এভাবে করে আপনি হচ্ছে গিয়ে ফার্স্টে আপনার ফিল্ড অফ স্টাডি নিবেন। ফর এক্সাম্পল আপনার ফিল্ড অফ স্টাডি আপনার এখানের মধ্যে নাই, কারণ এখানে খুবই কম সংখ্যক দেখতেছেন, মনে হচ্ছে যে হয়তো নেই, বাট আপনি দিবেন। দেওয়ার পরে আপনি কিছু কিওয়ার্ড দিবেন। কিওয়ার্ডে কি দিবেন, আমি হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়েছি, কিন্তু আমার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে আমি কিছু কিছু মেজর সাবজেক্টে পড়েছি, যে মেজর সাবজেক্ট গুলোতে পরবর্তীতে মানুষজন মাস্টার্স করে বা পিএইচডি করে। যেমন হচ্ছে আহ, যেমন আমার অনেকগুলো কোর্স ছিল, যেমন হচ্ছে কি ন্যানো টেকনোলজি, ন্যানো ম্যাটেরিয়ালস, তারপর হচ্ছে ফুড টেকনোলজি, ফার্মাকোলজি, এরকম অনেক টপিকস ছিল। তো যেই টপিকস গুলো আপনার কাছে মনে হয় যে আপনার সাথে কানেক্টিভিটি রয়েছে এবং আপনার হচ্ছে সাথে যাচ্ছে, আপনার সাবজেক্টের সাথে আপনার ইন্টারেস্টের সাথে যাচ্ছে, আপনি হচ্ছে ওই কিওয়ার্ড গুলো সার্চ করবেন। হ্যাঁ, যেমন আমি এখানের মধ্যে হচ্ছে গিয়ে ন্যানো দিলাম কিওয়ার্ড হিসেবে। তাহলে আমি সার্চ দিব, সার্চ দেওয়ার পর এটা লোড হবে এবং হচ্ছে গিয়ে দেখেন প্রোগ্রাম আসছে, যেমন কেমিক্যাল ন্যানো ইঞ্জিনিয়ারিং আসছে। আমি এখানে হচ্ছে খুব স্পেসিফাই করে দিয়েছি, সেজন্য হচ্ছে কি জাস্ট ন্যানো সম্পর্কে একটা এসেছে। পরবর্তীতে আমি দিতে পারি হচ্ছে জাস্ট কেমিস্ট্রি দিয়ে সার্চ দিতে পারি ইন জেনারেল। দেখেন এরপরে কেমিস্ট্রি নিয়ে হচ্ছে 19টা ক্যাটালগ এসেছে। তো আপনারা এভাবে হচ্ছে কি ওয়ান বাই ওয়ান প্রোগ্রাম গুলোতে যেতে পারবেন। দা ফর এক্সাম্পল আমি ইকোনমিক্স নিয়ে সার্চ দিই, আমি এখন এখানের মধ্যে কোনো কিছু না দিলাম, আমি এখানে কিছু ইকোনমিক্স আছে, এখানে আমি ইকোনমিক্স দিলাম, আবার এখানে হচ্ছে গিয়ে কিওয়ার্ডস এর ইকোনমিক্স দিলাম। 12টা ক্যাটালগ চলে এসেছে। তো এভাবে হচ্ছে গিয়ে আপনারা সার্চ করবেন। ফার্স্টে হচ্ছে গিয়ে আপনারা ফিল্ড অফ স্টাডি দিবেন, পরবর্তীতে ফিল্ড অফ স্টাডি দিয়ে দেখবেন কয়েকটা মানে কি কি প্রোগ্রাম আসছে। এর পরবর্তীতে যখন দেখবেন প্রোগ্রামগুলোর সাথে আপনার কানেক্টিভিটি কম, সেক্ষেত্রে আপনি স্পেসিফিক হয়ে যাবেন, কিওয়ার্ডস ইউজ করবেন। এবার আমি দেখাবো মানে প্রোগ্রাম দেখার পরে আপনারা কি করবেন। ফর এক্সাম্পল আমি আমার প্রোগ্রামটাই দেখাই, আমি যে প্রোগ্রামটাতে এসেছি।
আহ, আচ্ছা। আচ্ছা, আমি যে প্রোগ্রামটা এসেছি সেই প্রোগ্রামটা হচ্ছে সারফেস ইলেকট্রোরেডিয়েশন ফটোকেমিস্ট্রি। আপনারা চাইলে যে প্রোগ্রামগুলো ভাল লাগবে, যে প্রজেক্টগুলো ভাল লাগবে সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে এখানে কয়েকটা ইনফরমেশন দেখছেন, যেমন এই প্রজেক্টটা চলতেছে, অনগোয়িং বুঝাচ্ছে। কান্ট্রিজ কভার্ড মানে 4টা ইউনিভার্সিটির সাথে এরা জয়েন্টলি রয়েছে, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল। এবং এর পরবর্তীতে এটা স্টার্ট ডেট এন্ড ডেট দেখা যাবে, মানে এটার ফান্ড কত সাল থেকে রয়েছে এটাও দেখতে হবে আপনাদেরকে, ফান্ড কত বছর পর্যন্ত রয়েছে। যেমন এটার ফান্ড 2025 সাল পর্যন্ত আছে, তার মানে আপনি 2025 সাল পর্যন্ত এই প্রোগ্রামটা অ্যাভেলেবেল পাবেন। এর পরবর্তীতে যেটা দেখবেন সেটা হচ্ছে এই সামারিটা পড়া ট্রাই করবেন। সামারিটার মধ্যে ইনফরমেশন লেখা থাকবে, যেমন হচ্ছে কি কোন কোন দেশে হবে সেটা সামারি থেকে পাবেন, যেমন ইতালিতে হবে, কোথায় হবে, ইউনিভার্সিটি অফ জেনোয়াতে হবে, ফ্রান্সে কোন ইউনিভার্সিটিতে হবে, পোল্যান্ডে কোন ইউনিভার্সিটিতে হবে, এবং আপনার মধ্যে ওরা কি কি প্রোগ্রাম কভার করতেছে বা কি কি ওরা খুঁজতেছে, এগুলো হচ্ছে কি অনেক সময় এখানের মধ্যে লেখা থাকে। পার্টনার্সটার মধ্যেও লেখা থাকে যে কোন ইউনিভার্সিটির সাথে ওরা কাজ করছে, এটা ওভারঅল। এবং এখানের মধ্যে দেখতেছেন পার্টিসিপেন্ট কান্ট্রিজ এর মধ্যেও তারা লিখে রেখেছে, মানে কোন কোন কান্ট্রি গুলো কানেক্টেড। এছাড়া যেটা আছে এখানের মধ্যে কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর বলতে বোঝানো হয় এখানে তো হচ্ছে কি 4টা ইউনিভার্সিটি রয়েছে, তাহলে হচ্ছে কিন্তু মেইন কোন ইউনিভার্সিটি, মেইন কোন দেশ হচ্ছে এটাকে কোঅর্ডিনেট করছে, হ্যাঁ। তো এইটা হচ্ছে কি কোঅর্ডিনেটর বা কোঅর্ডিনেট করছে সেটা বোঝা যাবে। যেমন আমার হচ্ছে কি হোস্ট ইউনিভার্সিটি ফ্রান্স, দ্যাট মিন্স ফ্রান্স আমার হচ্ছে হোস্ট ইউনিভার্সিটি, এবং যে কোঅর্ডিনেটর রয়েছে সে হচ্ছে গিয়ে ফ্রান্সের, এবং কোন ইউনিভার্সিটি সেটাও মেনশন রয়েছে, এবং তাদের ইনফরমেশনও রয়েছে, ওয়েবসাইট, ইউনিভার্সিটির ওয়েবসাইট এবং নাম্বার এগুলো মেনশন করা থাকবে। আমার প্রোগ্রামের ক্যাটালগে আসার পরে সেকেন্ড যে কাজটা হবে তাদের ওয়েবসাইট লিংকে যাওয়া। এই আমি ওয়েবসাইট লিংকটাতে যাব সবার আগে। এটাই হচ্ছে গিয়ে এই প্রোগ্রামের ইরাসমাসের হচ্ছে তাদের ওয়েবসাইট লিংক। এরপর আমি কি কি দেখব, আমি দেখতে পারি যে হচ্ছে কি ওদের অ্যাডমিশন ক্রাইটেরিয়া কিরকম। হ্যাঁ, অ্যাপ্লাই এ গেলাম, অ্যাডমিশন ক্রাইটেরিয়াটা দেখলাম, ওদের কি কি লাগে যেন আমি প্রিপেয়ার করতে পারি। হ্যাঁ, ফার্স্টে আমরা দেখলাম যেটা কখন থেকে শুরু হয় এটা দেখে নিলাম আমরা, এবং কি কি লাগবে দেখেন এখানে লেখা থাকবে যে প্রুফ অফ ব্যাচেলর ডিগ্রিটা লাগবে বা সার্টিফিকেট লাগবে, এটাই। তারপরে আপনারা আরেকটু যাবেন, অ্যাডমিশন ক্রাইটেরিয়া গুলো দেখবেন, কোন কোন সাবজেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটাও লিখে দিবে। যেমন হচ্ছে গিয়ে এখানে লিখেছে কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, ম্যাটেরিয়াল সায়েন্স, এই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং নন এলিজেবল টপিক গুলো কি সেটাও এখানে লিখে দিয়েছে। তো এটা সুবিধা হয়েছে আপনার জন্য, জানতে পারবেন যে কারা অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, এর পরবর্তীতে এখানে লিখে দিয়েছে ইংলিশে একটা স্কোর লাগবে, আমি যেটা বলেছি এটা লাগে, এটাও লিখে দিয়েছে। এর পরবর্তীতে তাদের মোবাইলিটি সম্পর্কেও তারা এখানে লিখে দিয়েছে কি কি ক্রাইটেরিয়া রয়েছে। ইভেন তারা লিখে দিয়েছে তারা কিসের বেসিসে স্টুডেন্ট পিক আপ করছে। তারা হচ্ছে গিয়ে দেখেন সিজিপি এর উপর ডিপেন্ড করে 50% দিচ্ছে, 20% হচ্ছে গিয়ে এসওপির উপর, 15% রিকমেন্ডেশন লেটার, 10% ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, এবং বাকিটুকু হচ্ছে 5% এটার উপর। তো তারা তাদের ক্রাইটেরিয়ার বেসিসও লিখে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যখন অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনারা আরেকটু অ্যাটেনশন দিবেন আপনাদের এসওপি বা সিভি এগুলো ক্রিয়েট করার জন্য। তো এটা গেল হচ্ছে কি সবার আগে কি করবেন, ক্যাটালগে যাবেন, টপিক চুজ করবেন, করার পরে তাদের ওয়েবসাইট লিংকে যাবেন, যাওয়ার পরে তাদের অ্যাপ্লিকেশনের অ্যাডমিশন ক্রাইটেরিয়া দেখবেন, এটা হচ্ছে এটা। দেন অ্যাপ্লিকেশন প্রসিডিউর দেখবেন যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দেখেন খুব ইজিলি এখানে লিখে দিয়েছেন যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে অনলাইনে করতে হবে, এবং আপনার একটা ইমেল আইডি লাগবে। তারপর হচ্ছে গিয়ে আপনারা রেজিস্টার, ক্লিক অন রেজিস্টার টু স্টার্ট দ্য অ্যাপ্লিকেশন। দেখেন এখানের মধ্যে রেজিস্টার অপশনটাই রয়েছে, তা আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ গুলো লেখা থাকবে কি কি লাগবে। এর পরবর্তীতে তারা আপনাকে লিখে দিয়েছে যে কখন থেকে এটার ওপেনিং টাইম শুরু হবে, যে যেমন নভেম্বর থেকে শুরু হবে, মিড মার্চ থেকে শুরু হবে, মিড এপ্রিল থেকে কি হবে, ওরা সবকিছু আপনাদেরকে একদম ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে। হ্যাঁ, তার পরবর্তীতে ওরা হচ্ছে কি নেসেসারি কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো লিখে দিয়েছে, যেমন হচ্ছে কি সিভি লাগবে, কভার লেটার লাগবে। ওরা আবার পেজও মেনশন করে দিয়েছেন, অবশ্যই এইসব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনাদেরকে।
এরপর গ্রেডের যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে সেটা এখানে লিখে দিয়েছে। আপনারা এরকম ক্লিক করলে ইনফরমেশন গুলো পাবেন এবং ওগুলো পড়তে পারবেন এবং আপনার সাথে ম্যাচ করতে পারবেন যে আপনার কোন কোন ডকুমেন্টস রয়েছে, কোন কোন ডকুমেন্টস নাই, সে অনুযায়ী আপনারা করতে পারবেন। Then passport, English proficiency proof, recommendation letter, contact details of referee. That means হচ্ছে গিয়ে আপনারা যে recommendation letter-এ যে প্রফেসরদেরকে রাখবেন তাদের হচ্ছে গিয়ে ইমেল আইডি এবং তাদের নাম ওগুলো হচ্ছে গিয়ে লাগবে তাদের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এর পরবর্তীতে যেমন এখানে হচ্ছে গিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টারের মধ্যে হচ্ছে গিয়ে আপনার ইনফরমেশন গুলো দিবেন, আপনি আপনার নাম দিবেন। অবশ্যই হচ্ছে গিয়ে এটা হচ্ছে আপনার পাসপোর্টে যে নাম রয়েছে সেগুলো সেই ফরম্যাটে মেনটেন করা ট্রাই করবেন। দেন ইমেল আইডি দিবেন, পাসওয়ার্ড দিয়ে আপনারা হচ্ছে গিয়ে আপনারা ট্রাই করবেন। একটা অ্যাপ্লিকেশন পোর্টাল ক্রিয়েট হবে। হ্যাঁ, যেহেতু আমি এই প্রোগ্রামটাতে এসেছি, আমার ইউজার নেম আর পাসওয়ার্ড রয়েছে, আমি জাস্ট আপনাদের সংক্ষেপে দেখাবো যে কিভাবে পোর্টালে হচ্ছে গিয়ে করতে হয়। যেমন হচ্ছে গিয়ে পোর্টাল গুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো থাকে, যেমন এখানের মধ্যে আপনার ডিপ্লোমা নিয়ে ইনফরমেশন দিবেন, রেফারেন্স দিবেন। রেফারেন্স বলতে ওই রিকমেন্ডেশন লেটারের রেফারেন্স বোঝানো হয়েছে, মানে মানে এই জাস্ট পোর্টাল গুলোতে ক্লিক করে 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 জাস্ট আপনার ইনফরমেশন গুলো দিবেন। যেমন আমি আমার ফার্স্ট নেম দিয়েছি, লাস্ট নেম দিয়েছি, কন্ট্যাক্ট ইনফরমেশন সবকিছু যা রয়েছে তা আমি দিয়েছি এখানে। হ্যাঁ, এরকম। দেন হচ্ছে ওরা হচ্ছে গিয়ে পাসপোর্টের একটা পিডিএফ চাইবে, সিভির চেয়েছে, কভার লেটারের চেয়েছে, গ্রেডস এর, প্রুফ অফ ইংলিশের, ফার্স্ট রেফারের লেটার চেয়েছে এবং সেকেন্ড রেফারেন্স লেটার চেয়েছে, মানে রিকমেন্ডেশন লেটার। তো আর কিছু অপশনাল ডকুমেন্ট ছিল যেগুলো আমি দিতে চাই, যেগুলো আমি দিতে ইচ্ছুক সেগুলো ছিল। তো এটা হচ্ছে গিয়ে ওভারঅল আপনাদেরকে পোর্টাল ক্রিয়েট করতে হবে। পোর্টাল ক্রিয়েট করে জাস্ট ইনফরমেশন গুলো জাস্ট আপলোড করতে হবে, দেন বাকিটা ওরা করে আপনাদেরকে ইমেল করে জানাবে। এটা হচ্ছে গিয়ে ওভারঅল। এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আচ্ছা, এরপর সিভির যেটা রয়েছে, সিভি কিভাবে ফরম্যাট করবেন। সিভির জন্য হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট রয়েছে, সেটাকে বলা হয়ে থাকে ইউরোপাস ফরম্যাট। আমি আপনাদেরকে সেটা দেখাবো। এটা হচ্ছে গিয়ে ইউরোপাস সিভি ফরম্যাটের একটা ওয়েবসাইট। আপনারা ফার্স্টে হচ্ছে গিয়ে আগে সাইন আপ করবেন, অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট না খুললে আপনার ইনফরমেশন গুলো চলে যাবে। তো দ্যাটস ওয়াই আপনারা হচ্ছে গিয়ে আগে একটা অ্যাকাউন্ট খুলবেন। ফর এক্সাম্পল যাদের নাই তারা হচ্ছে আচ্ছা, যেমন এখানের মধ্যে ইনফরমেশন গুলো দিবেন, আমার আগে থেকে ছিল, দ্যাটস ওয়াই এখানে দেখাচ্ছে। জাস্ট একই যে হচ্ছে গিয়ে নাম দিবেন, ইমেল আইডি দিবেন, পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, দেন হচ্ছে গিয়ে আপনার একটা পোর্টাল ক্রিয়েট হবে, দেন জাস্ট আপনি আপনার ইনফরমেশন গুলো ওখানের মধ্যে দিতে দিতে থাকবেন। আমি আপনাদেরকে দেখাবো নেক্সট স্লাইডের মধ্যে, সমস্যা নাই। এর পরবর্তীতে আমি যে বিষয় দুটো সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এক হচ্ছে সিভি আর একটা হচ্ছে এসওপি। তো সিভির ক্ষেত্রে আপনারা হচ্ছে কি কি পোর্শন গুলো রাখতে পারেন। ফার্স্টে হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মেনশন করবেন, এডুকেশন সম্পর্কে মেনশন করবেন এবং পাবলিকেশন থাকলে সেগুলো সম্পর্কে মেনশন করবেন। ইভেন আপনার হচ্ছে কনফারেন্স পেপার থাকলে সেগুলো মেনশন করবেন। দেন আপনার যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ছিল সেগুলো মেনশন করবেন আপনারা এডিশনালি। এবং হচ্ছে গিয়ে আপনার স্কিল, স্কিল বলতে হচ্ছে গিয়ে সফট স্কিলও বুঝায়, আবার হচ্ছে ডিজিটাল স্কিলও বুঝায়। যেমন হচ্ছে গিয়ে আপনি যদি কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, যেমন এসপিএসএস সফটওয়্যার ইউজ করতে পারেন, তাহলে সেটার কথা লিখতে পারবেন। বা আপনারা হচ্ছে ইমেজ যে সফটওয়্যার ইউজ করতে পারেন সেটা সম্পর্কে লিখবেন। আপনার কোর্স রিলেটেড বা হচ্ছে গিয়ে বিভিন্ন রিলেটেড যে সফটওয়্যার গুলো কাজ জানেন সেগুলো ওখানের মধ্যে ডিজিটাল স্কিলের মধ্যে লিখতে পারেন। দেন হচ্ছে গিয়ে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসেবে যদি আপনাদের যদি কোনো ভলান্টিয়ারের পজিশন থাকে, ফর এক্সাম্পল আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম অমুক ইউনিভার্সিটি মানে অমুক ক্লাবের সাথে, আমি ওটা মেনশন করব। এবং আপনি এই 4-5 বছরে আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেই অ্যাওয়ার্ড গুলো সম্পর্কে অ্যাচিভমেন্টে মেনশন করতে পারেন। ফর এক্সাম্পল আমি রানার্স আপ হয়েছিলাম একটা কনফারেন্সে, আমি সেটা মেনশন করব। বা হচ্ছে গিয়ে আমি কোন একটা পোস্টার কম্পিটিশনে প্রাইজ পেয়েছি, আমি সেটা ওখানের মধ্যে মেনশন করব। সো ওভারঅল হচ্ছে গিয়ে এই বিষয়গুলো হচ্ছে আপনার সিভির মধ্যে কম্প্যাক্ট করবেন। আমি যে লিঙ্কটা দেখিয়েছিলাম সেখানের মধ্যে আপনারা লগ ইন করার পর এই অপশনগুলোই পাবেন। আপনারা জাস্ট অপশনগুলো ইনপুট করবেন এবং ওরা হচ্ছে পরবর্তীতে সবকিছু শেষে আপনি জাস্ট ডাউনলোড করবেন, আপনার হচ্ছে গিয়ে সিভিটা রেডি হয়ে যাবে। এর আমি জাস্ট
ইম্পর্টেন্ট পোর্শন গুলো বললাম, যে পোর্শন গুলো হচ্ছে গিয়ে আপনাদেরকে মেনশন করতে হবে। বাকিটা ওই ওয়েবসাইটে গেলে জাস্ট আপনারা আপনাদের ইনফরমেশন দিলে আপনারা সিভিটা ক্রিয়েট করতে পারবেন। তো এটা অনেক ইজি। এর পরবর্তীতে আমি যেটাতে আসবো, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। হ্যাঁ, অনেকের হচ্ছে গিয়ে রেজাল্ট খারাপ থাকলেও তারা হচ্ছে গিয়ে শুধু এই একটা ডকুমেন্টস দিয়ে তারা হচ্ছে গিয়ে অনেক স্কলারশিপ বা অনেক অফার পাচ্ছে, কারণ তারা খুব সুন্দরভাবে পোর্ট্রে করেছে। হ্যাঁ, তবে এক্ষেত্রে আমার একটা অভিযোগ রয়েছে, বর্তমানে হচ্ছে গিয়ে এসওপি লেখার ক্ষেত্রে চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই সফটওয়্যার ইউজ করছে। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তারা যদি এটা ধরতে পারে, এটা বোঝা যায় আসলে লেখার ধরন দেখে, বা তারা চেকও করে থাকে, যখন চেক করে তখন যদি এটা ধরা পড়ে তাহলে হচ্ছে গিয়ে তারা সরাসরি হচ্ছে গিয়ে এখান থেকে ক্যান্সেল হয়ে যায়। আর একটা ব্যাপার, আপনি 4-5 বছরে কি করেছেন সেটা আপনি সবচেয়ে বেশি ভালো জানেন। কোনো একটা এআই বা সফটওয়্যার আপনার 4-5 বছরের যে যোগ্যতা, আপনার 4-5 বছরের যে এক্সপিরিয়েন্স, সেটা আপনাকে কম্পেক্ট করে কখনো বলতে পারবে না। আমি যেটা বলবো, যদি আপনাদের খুবই একান্ত চ্যাট জিপিটি ইউজ করার ইচ্ছা থাকে বা বিভিন্ন এআই সফটওয়্যার নেওয়ার ইচ্ছা থাকে, জাস্ট আপনারা হচ্ছে গিয়ে হেল্প নিতে পারেন, একটা ইনফরমেশন জিজ্ঞেস করে এই ইনফরমেশনটা একটা কোয়েশ্চেন করতে পারেন, বা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্স কি এরকম করে, বা হচ্ছে গিয়ে কিছু কিওয়ার্ডস জানতে পারেন, বাট দ্যাটস অল। বাট আপনার হচ্ছে গিয়ে পুরো লাইফ স্টোরিটা কিরকম, আপনি কি কি এক্সপিরিয়েন্স রয়েছেন, পুরাটা আপনার জার্নি আপনি জানেন, আপনার জার্নি আপনি সুন্দর করে তুলে ধরতে পারবেন, এবং এটা খুবই প্রয়োজন নিজের এসওপিটা নিজে সুন্দর করে লিখে মডিফাই করা। হ্যাঁ, এর পরবর্তীতে বলবো যে হচ্ছে গিয়ে এসওপিটাকে কিভাবে সাজাবেন। এসওপিটাকে আপনারা হচ্ছে গিয়ে মূলত ইন্ট্রোডাকশন দিবেন। ইন্ট্রোডাকশনে হচ্ছে একটা স্টোরি বিল্ড আপ করার ট্রাই করবেন। স্টোরি কিরকম, যেমন হচ্ছে গিয়ে আপনার চাইল্ডহুড থেকে এই জিনিসটা এরকম দেখেছেন, এটার প্রতি আপনার হচ্ছে গিয়ে মনে একটা কোয়েশ্চেন জেগেছে, এর পরবর্তীতে আপনি সায়েন্সের সাথে নিজেকে কোরিলেট করতে পেরেছেন, এবং এটার জের ধরে আপনি হচ্ছে গিয়ে ব্যাচেলর এই টপিকে করেছেন। এটা জাস্ট এমন একটা স্টোরি ক্রিয়েট করা, যেন হচ্ছে গিয়ে এটার সাথে ইন্টারলিঙ্ক করতে পারেন আপনি কেন ব্যাচেলরে এই প্রোগ্রামে পড়েছেন। হ্যাঁ, অনেকে হচ্ছে গিয়ে শুরুতে লিখে দেয়, আমিও বাংলাদেশে অমুক ইউনিভার্সিটি থেকে পড়েছি অমুক জায়গায়, এবং আমি এই জায়গায় অ্যাপ্লাই করতে চাচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা তো তারা আপনার সিভিতে দেখছে। হ্যাঁ, তো এটার বাইরে আপনি একটা স্টোরি ক্রিয়েট করেন যেখানের মধ্যে আপনি লিঙ্ক করতে পারবেন আপনি কেন মানে কেন ব্যাচেলর এই প্রোগ্রামে করেছেন। এর পরবর্তীতে আপনি লিখতে পারেন আপনি এটার জন্য পরবর্তীতে আপনি মাস্টার্স এই প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করছেন। হ্যাঁ, এর সেকেন্ড প্যারাতে কি হবে, আপনি হচ্ছে আপনার এডুকেশন, যে ব্যাচেলারের যে প্রোগ্রামগুলো সম্পর্কে পড়েছেন, ওই সাবজেক্ট গুলো পড়েছেন, ওই কোর্সগুলো পড়েছেন, ওই কোর্সগুলো কিভাবে আপনাকে আহ, আপনার এক্সপিরিয়েন্সটা বিল্ড আপ করেছে, এবং রিলেট করার চেষ্টা করেন আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন আপনার ব্যাচেলারের কোর্সের সাথে একটা কানেক্টিভিটি ক্রিয়েট করার ট্রাই করবেন। যে হ্যাঁ, আমি ব্যাচেলরে এই টপিকগুলো পড়েছি, এই টপিকগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতো, যে কারণে আমি খুবই হাইলি মোটিভেটেড যে আমি হচ্ছে গিয়ে মাস্টার্স এই টপিক নিয়ে করবো, এবং আপনাদের মাস্টার্সে এই এই ইউনিভার্সিটি গুলোতে এই ধরনের টপিকগুলো ইন্ট্রোডিউস করা হচ্ছে, যেগুলো অনেক হচ্ছে গিয়ে আমার আম, পরবর্তী জার্নিতে সাথে কিছু করার জন্য এটা আরো ভালোভাবে কোরিলেট করতে পারবো আমি সামনে আমার পিএইচডি বা মাস্টার্স এর জন্য। জাস্ট একটা কোরিলেশন ক্রিয়েট করবেন আপনার ব্যাচেলার কোর্স গুলোর সাথে আপনার যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন সেটার। এর পরবর্তীতে আপনাদের যদি কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে সেই রিসার্চ এক্সপিরিয়েন্স সম্পর্কেও লিখবেন যে আমার প্রিভিয়াস এই রিসার্চ এক্সপিরিয়েন্স গুলোর অভিজ্ঞতা রয়েছে, যেটার কারণে আপনি হচ্ছে গিয়ে আরো বেশি হাইলি মোটিভেটেড এই প্রোগ্রামের প্রতি। ইভেন আপনার যদি রিসার্চ এক্সপিরিয়েন্সও না থাকে, আপনি যদি ফিল্ড ওয়ার্ক করেন, ফিল্ড ওয়ার্ক সম্পর্কে লিখতে পারেন, কারণ তারা এগুলোকে অনেক ইভ্যালুয়েট করে, অনেক অ্যাপ্রিসিয়েট করে। তো আপনারা রিসার্চ এক্সপিরিয়েন্স সম্পর্কে লিখতে পারেন, যদি ফিল্ড ওয়ার্ক থাকে ফিল্ড ওয়ার্ক সম্পর্কে লিখতে পারেন, এবং শুধু লিখলে হবে না, ওখান থেকে আপনি কি শিখেছেন এবং ওই জিনিসটা কিভাবে আপনি যে মাস্টার্স প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করছেন সেটার সাথে কানেক্টেড, সেটাও আপনাকে একটু দেখাতে হবে, রিলেভেন্স ক্রিয়েট করতে হবে যেটা বলবো। এর পরবর্তীতে প্যারাতে আপনারা লিখবেন কন্ট্রিবিউশন। দ্যাট মিনস আপনি হচ্ছে গিয়ে ইরাসমাসের এই প্রোগ্রামটাতে কেন পড়বেন, কিসের জন্য পড়বেন, আপনাকে কি অ্যাট্রাক্ট করেছে, এবং এটা থেকে আপনি কি পাবেন। শুধু পেলে তো হবে না, যে কি কি পাচ্ছেন পাবেন এইগুলো মেনশন করলে হবে না, আপনাকে সেটাও দেখাতে হবে আপনি পরবর্তীতে কি করবেন, কি কন্ট্রিবিউশন থাকবে আপনার। তো আপনি আপনার কন্ট্রিবিউশনও শেয়ার করবেন, সেই সাথে আপনার ফিউচার প্ল্যানটাও শেয়ার করবেন, যে ফিউচারে আপনি কি করতে চান। ভুলেও কখনো ফিউচার প্ল্যানে মেনশন করবেন না যে আপনি ওখানে থেকে যেতে চান। হ্যাঁ, যদি থেকে যেতে চান একান্ত এটা নিজের মাথার মধ্যে রাখবেন, কিন্তু কখনো আপনার এসওপিতে সেটা মেনশন করবেন না।
ফিউচার প্ল্যানে অবশ্যই মেনশন করবেন আপনি মাস্টার্স করবেন, মাস্টার্স শেষ করে আপনার দেশে ব্যাক করবেন, দেশে ব্যাক করার পর হয়তো পিএইচডি করবেন বা কিছু একটা করবেন, কিন্তু কখনো এটা লেখা যাবে না যে আপনি থেকে যেতে চান বা এরকম। হ্যাঁ, তা আপনার ফিউচার প্ল্যানটা মেনশন করবেন। এর পরবর্তীতে লাস্টে যেটা আপনারা করবেন, পুরাটাকে সামারাইজ করবেন এবং হচ্ছে গিয়ে পুরো প্রোগ্রামটাকে নিয়ে একটা সামারি ক্রিয়েট করবেন যে হ্যাঁ এই প্রোগ্রামটা অনেক এরকম এরকম, আমি এই প্রোগ্রামটা করতে চাই, আমি মানে আমি বিশ্বাস করি আমি হচ্ছে গিয়ে একটা এলিজিবল ক্যান্ডিডেট এই প্রোগ্রামের জন্য। জাস্ট এতটুকু দিয়ে হচ্ছে গিয়ে আপনার এসওপিটাকে ক্রিয়েট করবেন বা ফরম্যাট করবেন। তো এটা হচ্ছে গিয়ে ওভারঅল একটা স্ট্যান্ডার্ড এসওপি আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারেন। প্রথমে হচ্ছে গিয়ে আপনি একটা স্টোরি মেক করবেন ইন্ট্রোডাক্টরি, দেন আপনার কোর্সের সাথে বা আপনার রিসার্চ এক্সপিরিয়েন্সের সাথে কিভাবে এই মাস্টার্স প্রোগ্রামটা রিলেভেন্ট সেটা ক্রিয়েট বলবেন, এবং এই প্রোগ্রামটা থেকে আপনি কি কি পাবেন, আপনি কিভাবে বেনিফিটেড হবেন সেটা বলবেন, সেই সাথে আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে ডিসকাস করবেন, এন্ড লাস্টলি হচ্ছে গিয়ে সবকিছু সামারাইজ করবেন এবং হচ্ছে গিয়ে একটা সুন্দর করে এন্ডিং করবেন। আচ্ছা, এর পরবর্তীতে আমি আপু এই বিষয়ে এসওপি লেখার ওয়ার্ড লিমিট কত থাকে? আমি পরবর্তীতে একদম আমার সেশন শেষে মানে সবকিছু কোয়েশ্চেনের আনসার দিব। আমি আপাতত একটু শেষ করে যাই। হ্যাঁ, এর পরবর্তীতে যেটা রয়েছে লেটার অফ রিকমেন্ডেশন। লেটার অফ রিকমেন্ডেশন সম্পর্কে হচ্ছে গিয়ে এটা মূলত স্যারদেরকে করতে হয়, তবে এই ক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে আপনাদেরকে খুবই কেয়ারফুল থাকতে হবে। এমন স্যার চুজ করতে হবে যে স্যাররা হচ্ছে অ্যাক্টিভ থাকে। ধরেন আপনি হচ্ছে গিয়ে এমন একটা স্যারকে চুজ করলেন, সে প্রফেসর খুবই খুবই হচ্ছে গিয়ে অ্যাক্টিভ থাকে কিন্তু সে হচ্ছে গিয়ে ইমেল চেক করে না, তবে সেক্ষেত্রে তাকে চুজ করা যাবে না। এমন প্রফেসরকে চুজ করতে হবে যে আপনার প্রতি আন্তরিক থাকে এবং হচ্ছে গিয়ে সে ইমেল চেক করে, যেন হচ্ছে গিয়ে আপনার তাকে যখন কোনো লিংক দিবে সে যেন সাথে সাথে আপলোড করতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেহেতু দুটা লেটার অফ রিকমেন্ডেশন চাই, সেক্ষেত্রে আপনারা আপনাদের থিসিসের সুপারভাইজারকে চুজ করতে পারেন বা যে প্রফেসরের সাথে আপনি রিসার্চ করেছেন সেই প্রফেসরকে চুজ করতে পারেন। এবং সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার ইউনিভার্সিটিতে চেয়ারম্যান থেকেও নিতে পারেন, অথবা হচ্ছে গিয়ে বেস্ট হয় যদি আপনি জব করে থাকেন আপনার জবের ওখান থেকে একটা নিতে পারেন, মানে হচ্ছে একটা এডুকেশন রিলেটেড হলো একটা জব রিলেটেড হলো। হ্যাঁ, অথবা যদি যাদের জব এক্সপিরিয়েন্স নাই তারা কি করতে পারেন, তারা করতে পারেন কি আহ আপনার যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে কোনো স্যারের আন্ডারে কোলাবোরেটিভলি কোনো রিসার্চে কাজ করা হয়ে থাকে আপনি সেটা নিতে পারেন। আমি যেটা করেছি, আমি একটা লেটার অফ রিকমেন্ডেশন নিয়েছি আমার হচ্ছে একটা আমার ডিপার্টমেন্টের স্যার থেকে। আমি আরেকটা নিয়েছিলাম, আমি যে স্যারের সাথে আমার কিছু পেপার পাবলিশ হয়েছে আমি ওই স্যারের থেকে, সে ইউনিভার্সিটি সে ইউএসটিসির প্রফেসর, আমি তার কাছ থেকে নিয়েছিলাম। তাহলে এটা কি ক্রিয়েট হলো যে আমি আমার সাথে শুধু আমার ইউনিভার্সিটির প্রফেসর না, অন্য ইউনিভার্সিটির প্রফেসরের সাথেও আমার কানেক্টিভিটি রয়েছে, আমি মাল্টিটাস্কিং। সো আমি এটা মেনটেন করে হচ্ছে গিয়ে নিয়েছি, এবং করার সময় আমি কিন্তু পজিশন দেখিনি। অনেকে বলে হ্যাঁ আমার প্রফেসর তো মানে হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফুল প্রফেসর না, আমি পাবো না স্কলারশিপ, এরকম অনেকেই ধারণা করে থাকেন। কিন্তু না, এটা আসলে পুরোপুরি সত্য নয়। আপনার আপনার যদি যে রেফারিকে চুজ করেছেন সে হচ্ছে গিয়ে ফুল প্রফেসর কিন্তু সে ইমেল চেক করে না, তাহলে সেই প্রফেসরের আসলে কোনো লাভ নেই। অ্যাসোসিয়েট প্রফেসরেরও নিতে পারবেন, যেমন আমার দুজনেই ছিল অ্যাসোসিয়েট প্রফেসর। সো ইট ডাজন্ট, এটা এত বেশি ইফেক্ট ক্রিয়েট করে না। যেটা করে সেটা হচ্ছে কি কিভাবে আপনি লেটার অফ রিকমেন্ডেশন লিখছেন বা কিভাবে হচ্ছে গিয়ে আপনার রেফারি গুলো রেসপন্স করছে সেটার উপর ডিপেন্ড করে থাকে। এর পরবর্তীতে আমি হ্যাঁ, তো এর পরবর্তীতে এটা ছিল আমার ওভারঅল একটা সাম আপ ইরাসমাস স্কলারশিপ নিয়ে। এখন আমি চলে যাব হচ্ছে আপনাদের সাথে কথা বলবো এখন আপনাদের কার কি কোয়েশ্চেন রয়েছে টপিক নিয়ে। এটা আমি যে আহ, উপস্থাপনা করছেন বা যে কন্ডাক্ট করছেন তাকে রিকোয়েস্ট করব যে ওয়ান বাই ওয়ান নাম মেনশন করে আমাদের পার্টিসিপেন্টের কোয়েশ্চেন গুলো হচ্ছে গিয়ে তুলে ধরার জন্য, কারণ এখানে এক একজন এক এক টাইমে কথা বলছে, এটা একটু বেশি মিক্সড আপ হয়ে যাচ্ছে। তো হ্যাঁ। সাব্বির আহমেদ। জি আপু, আপনার ওই যে ইয়ার সময় ইয়ার সময়, সরি ভিসা না, ওই যে আপনার ভাইবার সময় কি ওটা ওটা বলেন নাই, ওইটা মনে মিস করছিলেন, ওই যে কোনো ভাইবা দিতে হয়েছে কিনা বা কোনো আপনার প্রফেসরের সাথে বা যেখানে যাচ্ছেন ফ্রান্স কিংবা ওখানে গেছেন ওদের সাথে কি কোনো কমিউনিকেশন হয়েছে কিনা ইয়ার আগে, অ্যাপ্লিকেশনের সময় কিংবা অ্যাপ্লিকেশনের আগে? আচ্ছা, প্রথমত এই স্কলারশিপের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে কোনো প্রফেসরকে
চালাইতে হবে না, মানে কোনো প্রফেসর খুঁজতে হবে না, প্রফেসরকে ইমেল দিতে হবে না, কোনো কিছুই করতে হবে না। আপনি জাস্ট ক্যাটালগ দেখে দেখে প্রোগ্রামে অ্যাপ্লাই করে যাবেন, বাকিটা হচ্ছে গিয়ে ওরাই আপনাদেরকে সিলেকশন করবে। তো এক্ষেত্রে আপনাদেরকে প্রফেসর ম্যানেজ করা, প্রফেসরকে ইমেল করার এটার প্রবলেমটা নাই। আর সেকেন্ড হচ্ছে আমাকে কোনো ইন্টারভিউ দিতে হয়নি, আমাকে ডাইরেক্ট তারা হচ্ছে গিয়ে সিলেক্ট করেছে। তবে কিছু কিছু প্রোগ্রামে ইন্টারভিউ দিয়ে থাকে, সেই ইন্টারভিউ ক্ষেত্রে হচ্ছে গিয়ে তারা মূলত হচ্ছে গিয়ে আপনার সম্পর্কে জিজ্ঞেস করে থাকে, আপনার সিভিতে যে ইনফরমেশন গুলো দিয়েছেন সেগুলো সম্পর্কে জিজ্ঞেস করে, বা আপনার যদি দেখে তারা আপনার কোনো পেপার রয়েছে আপনার পেপার সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি কেন এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন, আপনার মোটিভেশন কি, আপনি এখান থেকে কি করতে চাচ্ছেন, জাস্ট জেনারেল নর্মাল কোয়েশ্চেন গুলো করে থাকে। তাদের হচ্ছে গিয়ে মেনলি টার্গেট থাকে দেখার জন্য এই মানুষটা কেন হচ্ছে গিয়ে প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছে, এবং তারা আপনার মেনলি কনফিডেন্সটা চেক করে। আশা করি ভাই আপনি আপনার আনসার পেয়েছেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপু, ওই আপনার ফিল্ড অফ স্টাডিতে আমি ধরেন স্পোর্টস সায়েন্স, আমি এখন স্পোর্টস সায়েন্সটা যদি না পাই তাহলে আমি কিভাবে সার্চটা করতে পারি, কিংবা আম, কি কি করতে পারি? যেমন আমি অনেক জায়গায় স্পোর্টস সায়েন্সটা পাই নাই, অন্য নামে সার্চ করছি তাও পাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে কি করতে পারি যদি এক্সাক্ট নামে না থাকে? হুম, এক্সাক্ট নামে কখনো থাকবে না, এটা একদম ফর গ্যারান্টি, বিকজ এটা হচ্ছে গিয়ে 3-4টা ইউনিভার্সিটির মিক্সড আপ, সেহেতু এটা মাল্টি ডাইভার্স থাকবে। যেমন আমার প্রোগ্রামের নাম সারফেস ইলেকট্রো রেডিয়েশন ফটোকেমিস্ট্রি, বাট আমার ব্যাচেলর ছিল কি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, নামের মধ্যে কিন্তু কোনো মিল ছিল না। যেটা হবে আপনার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আপনার দেখবেন আপনার বিভিন্ন কোর্সে পড়ালেখা করা হচ্ছে, মানে স্পোর্টস সায়েন্সে পড়ছেন ঠিকই, এটা আপনার সাবজেক্ট, বাট আপনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে অনেকগুলো কোর্স পাচ্ছেন। যেমন থার্ড ইয়ারে 8টা কোর্স থাকে, ফোর্থ ইয়ারে 8টা কোর্স থাকে, ওই কোর্সগুলো থেকে আপনার কোন কোর্স ভালো লাগছে বা ওই কোর্সগুলো দিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন, তাহলে দেখবেন যে আপনি ওই মানে আপনার রিলেটেড কিছু টপিক পাচ্ছেন। এভাবে সার্চ দিতে পারেন আপনারা কিওয়ার্ডস এর মধ্যে। আপু আপনি কি কিছুক্ষণ আগে মানে ভিসার জন্য হচ্ছে আপনার ইন্টারভিউ দিতে হয় নাই ওইটা বলছেন? ভিসার জন্য না, সেটা হচ্ছে গিয়ে ওনার প্রশ্ন ছিল আমি প্রোগ্রামের জন্য কোনো ইন্টারভিউ দিয়েছিলাম কিনা, এটার কোয়েশ্চেন ছিল। ভিসার জন্য অবশ্যই ইন্টারভিউ দিতে হয়েছে, তবে ভিসার ইন্টারভিউটা ছিল কি এরকম যে যারা হচ্ছে গিয়ে ইরাসমাস স্কলারশিপ পায় তাদেরকে আসলে ভিসা নিয়ে প্রবলেম ট্যাকেল করতে হয় না। মূলত হচ্ছে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নরাই হচ্ছে গিয়ে লিস্ট পাঠিয়ে দেয় এম্বাসিকে যে অমুক 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 স্টুডেন্ট হচ্ছে গিয়ে এই প্রোগ্রামের জন্য মানে এই প্রোগ্রামে আসবে, ওদের হচ্ছে গিয়ে ভিসার প্রসিডিউরটা আর্লি ম্যানেজ করার জন্য। দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে বাকি যারা হচ্ছে গিয়ে নর্মাল ইউনিভার্সিটি থ্রুতে আসে বা হচ্ছে স্কলারশিপে আসে তাদের সাথে আমাদের ইন্টারভিউ ডেট গুলো হচ্ছে ডিফারেন্স হয়, আমরা হচ্ছে গিয়ে আরো তাড়াতাড়ি হচ্ছে গিয়ে ভিসা ডেট পাই এবং আমাদের 1 মাসের মধ্যেই হচ্ছে গিয়ে ভিসা হয়ে যায়, এটা সমস্যা হয় না। আসসালামু আলাইকুম আপু। আপু আপনি রিকমেন্ডেশন লেটার নিয়ে যে বললেন সেটা কি ফার্দার কি প্রফেসরদের কি মেল করা হয় তাদের থেকে কোনো ইনকোয়ারি নেওয়ার জন্য? আর রিকমেন্ডেশন লেটার গুলো কি মানে আপনি লিখে দিচ্ছেন, ওনারা শুধু সিগনেচার করে দিচ্ছে, না আপনার প্রফেসররা লিখে দিচ্ছে এমন কিছু? আচ্ছা, একটু রিকমেন্ডেশন লেটারের ইন জেনারেলি নিয়ম হচ্ছে প্রফেসররা লিখবে, কিন্তু বাংলাদেশের সিস্টেম হচ্ছে স্টুডেন্টরা লিখে নিয়ে যায়, স্যাররা দেখে, দেখার পরে তারা এডিট করে, এডিট করার পরে ঠিক হলে তারা হচ্ছে গিয়ে লাস্টলি সাইন সিগনেচার করে সবকিছু করে বলে যে ওকে। তো যেহেতু আমরা বাংলাদেশে আছি আমাদের লেটার অফ রিকমেন্ডেশন আমাদেরকে লিখতে হবে, লিখে স্যারকে দেখাতে হবে, দেন স্যাররা হচ্ছে মডিফিকেশন করবে, এটা একটা ব্যাপার রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে কিছু কিছু প্রোগ্রামে বা আপনি যেখানে অ্যাপ্লাই করেন না কেন কিছু কিছু জায়গায় হচ্ছে গিয়ে ডাইরেক্ট হচ্ছে রিকমেন্ডেশন লেটারের পিডিএফ চাইবে, আবার কিছু কিছু জায়গায় হচ্ছে গিয়ে প্রফেসরের নাম আর হচ্ছে ইমেল আইডি লিখতে হয়। সেক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে প্রফেসরদেরকে বলে তুমি অমুক স্টুডেন্টের কে রেফার করতেছো, তুমি তুমি হচ্ছে তোমার ডকুমেন্ট আপলোড করো। সেক্ষেত্রে তারা প্রফেসরদেরকে বলে ডকুমেন্টটা আপলোড করার জন্য, যেখানে এটার জন্য হচ্ছে গিয়ে তারা হচ্ছে নিয়ে থাকে। আবার কিছু কিছু জায়গায় হচ্ছে তারা রিকমেন্ডেশন লেটারের বদলে কিছু কোয়েশ্চেন পাঠায় প্রফেসরদেরকে, প্রফেসরদেরকে তখন ওই কোয়েশ্চেন গুলোর আনসার দিতে হয়। আপু আসসালামু আচ্ছা আলাইকুম। আপু, সালাম আলাইকুম। রিসার্চ আমি একটু রিকোয়েস্ট করব যে সঞ্চালিকা আছে আপু যেন ওয়ান বাই ওয়ান নাম বলে বলে হ্যাঁ বলবে। আপু আমি আচ্ছা হচ্ছে আপু, বাপ্পি বলতেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আপনার সাবজেক্টের অর্থাৎ অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। তো আমার যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে, আপনি তো ব্যাচেলার করে হচ্ছে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন, আমি হচ্ছে বর্তমানে মাস্টার্স করতেছি প্লাস থিসিস। তো
তো এখানে থিসিস করার জন্য কি আমি আলাদা কোনো বেনিফিট পাবো কিনা এই স্কলারশিপের জন্য? আর হচ্ছে আপনি কেমিস্ট্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোন ফিল্ডে গেছিলেন ওটা যদি একটু ক্লিয়ারলি বলেন আর কি, যেহেতু অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফিল্ড তো অনেক, এটা আপু। জি প্রথমত হচ্ছে আম, যেটা বলেছেন আপনি যেহেতু মাস্টার্স করছেন, মাস্টার্স এর থিসিস করছেন, আপনি থিসিসটাকে যদি পাবলিশ করতে পারেন তাহলে হচ্ছে গিয়ে ওইটা আপনি অ্যাসেট হিসেবে ইউজ করতে পারেন। বা সেকেন্ডলি হচ্ছে গিয়ে আপনি থিসিস করতেছেন, ওই থিসিসের ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি আপনার আম, যে এসওপি আছে সেই এসওপি তেও হচ্ছে গিয়ে মেনশন করতে পারেন যে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে আম, এই মানে জাস্ট হচ্ছে গিয়ে লাইক হাইলাইট করা যে আপনি হচ্ছে গিয়ে মাস্টার্সে এরকম এই টপিকটার উপর থিসিস করতেছেন, লিঙ্ক করা। আপনি যদি কোনো লিঙ্ক আপ বিল্ড আপ করতে পারেন যে থিসিসে এই কাজটা করার পর এটা আপনাকে ইন্সপায়ার করছে এটা সম্পর্কে আরো জানার জন্য, যেটার কারণে আপনি আবার এখানে হচ্ছে গিয়ে মনে করছেন যে আপনি আরেকটা মাস্টার্স করতে পারেন, এভাবে আপনি লিঙ্ক করতে পারেন। আর একটা কোয়েশ্চেন যেটা বলেছেন আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে, হ্যাঁ আমার হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি হচ্ছে গিয়ে ন্যানো নিয়ে আমার ইন্টারেস্ট ছিল, বাট আমি হচ্ছে গিয়ে স্পেসিফিক ওরকম আসলে টপিক পাইনি, যেটা হচ্ছে কি আমি মনে করেছিলাম সরাসরি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পেতাম, সরাসরি যদি অ্যাপ্লাইড কেমিস্ট্রি পেতাম বা কেমিস্ট্রি পেতাম, আসলে ইরাসমাসে এরকম সরাসরি পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স বা হচ্ছে গিয়ে ন্যানো টেকনোলজি এরকম কিওয়ার্ডস গুলো ইউজ করে আমি হচ্ছে গিয়ে সার্চ করেছি, করার পরে আমার কাছে যে কোর্সটা মোর ভালো লেগেছে বা মোর কানেক্টেড মনে হয়েছে আমি ওই প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করেছি। এবং আমার কারেন্ট প্রোগ্রামটার নাম হচ্ছে সারপ্লাস, দ্যাট মিনস সারফেস ইলেকট্রো রেডিয়েশন ফটোকেমিস্ট্রি। জি ভাইয়া। থ্যাংক ইউ। আপু আপু আমি হচ্ছে নাবিলা নার্গিস। হ্যালো আপু। এক মিনিট, হ্যাঁ। আজহারুল আরজু, প্লিজ আপনি বলুন, বাকিরা প্লিজ একটু মিউট করে জি, রাখুন। হ্যাঁ আপনি বলছিলেন যে আমাদের রিসার্চ পেপার গুলোর ব্যাপারে, এক্ষেত্রে ফার্স্ট অথর হিসেবে কোনো আলাদা প্রায়োরিটি আছে কিনা, বা নাকি ওভারঅল অথর হিসেবে দুই একটা থাকলেই মোটামুটি কাউন্ট করা যায় আর কি রিসার্চ পেপারের ক্ষেত্রে? আচ্ছা সরি, প্রথমত আমি অ্যাপ্রিসিয়েট করব আপনাকে যে হচ্ছে গিয়ে রিসার্চ পেপারের প্রতি যেন আপনি as soon as possible যদি আপনার পেপার থাকে দ্যাটস ফাইন, আপনার যদি সুযোগ থাকে কাজ করার জন্য আমি অ্যাপ্রিসিয়েট করব। এন্ড সেকেন্ড হচ্ছে গিয়ে যদি ফার্স্ট অথর হিসেবে থাকে সেটা অবশ্যই আপনার জন্য প্লাস পয়েন্ট। যেমন আমার 4টা পাবলিকেশনের মধ্যে 2টাতে আমার ফার্স্ট অথর হিসেবে ছিলাম আমি, এন্ড বাকি 2টাতে সেকেন্ড আর থার্ড অথর হিসেবে ছিলাম। একটা জিনিস কি, যখন হচ্ছে গিয়ে আপনি ফার্স্ট অথরে হিসেবে থাকবেন তারা মনে করবে যে হ্যাঁ এই ছেলেটা হচ্ছে গিয়ে এই পেপারের ম্যাক্সিমাম কাজগুলো করেছে বা এই মেয়েটা এই পেপারের ম্যাক্সিমাম কাজগুলো করেছে, দ্যাট মিনস সে হচ্ছে গিয়ে এই পেপারটার সাথে সরাসরি ইন্টারলিঙ্ক ছিল। কিন্তু ধরেন হচ্ছে গিয়ে আপনি একদম লাস্টের দিকে ফোর্থ ফিফথ সিক্স এরকম যদি থাকে তখন মনে করবে হ্যাঁ আপনার কন্ট্রিবিউশনটা লেস ছিল, বাট হ্যাঁ পেপার থাকা উচিত। এবং যদি সেটা হচ্ছে গিয়ে অথর হিসেবে যদি পরেও থাকে সমস্যা নাই, জাস্ট এটা ট্রাই করবেন যেন হচ্ছে ফার্স্ট অথর সেকেন্ড অথর বা থার্ড অথরের মধ্যে থাকে। যদি নাও থাকেন প্রবলেম নেই, জাস্ট পেপার থাকলে ভালো, বেটার। জি। আপু থ্যাংক ইউ। স্ট্যাটিস্টিক্স স্কলারশিপ পাওয়া যাবে? আমি আবারও হোস্টকে রিকোয়েস্ট করব যেন হচ্ছে ওয়ান বাই ওয়ান সবার নাম ধরে একটু বলে, কারণ এখন এখানে হচ্ছে গিয়ে আগে অনেকে হ্যান্ড রেজ করেছে, এখন কথা বলছেন ইনস্ট্যান্টলি আরেকজন, তো হ্যাঁ। আমি সবাইকে প্লিজ একটু রিকোয়েস্ট করব, আমি নাম বলার পরে যেন আপনারা কথা বলেন, বাকিটা প্লিজ একটু মিউট করে রেখেন। রাশেদ আলম, আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম আপু, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়ছিলাম অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আপু আপনি একটা ক্রাইটেরিয়ার কথা বলছিলেন যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিজ এর উপর, তো কো কারিকুলাম অ্যাক্টিভিটিজ এর উপর কি আমাদের কোনো সার্টিফিকেট শো করা লাগবে, নাকি সার্টিফিকেট ব্যতীত আমরা এগুলোকে করতে পারবো, আমরা ইনক্লুড করতে পারবো? জি আম, সব সবগুলো আপনি মেনশন করলে হবে না, যেগুলো আপনার হচ্ছে গিয়ে মনে হবে যে মেনশন করা উচিত সেগুলো মেনশন করবেন যদি বেশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে সংযুক্ত থাকে, এটা ওয়ান। এন্ড সেকেন্ড হচ্ছে আম, কিছু কিছু প্রোগ্রামে এডিশনাল ডকুমেন্ট হিসেবে থাকে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে সেগুলো প্রোভাইড করতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট গুলো, বাট সবগুলো করতে হবে ওরকম কিছু না। আপনি যদি জেনারেল মেম্বার থাকেন ওইভাবে ওই
মানে সার্টিফিকেট দেওয়ার দরকার নেই, বাট আপনার যদি মনে হয় যে কোনো ভালো পজিশনে ছিলেন বা ভালো কিছু অ্যাচিভ করেছেন বা অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই এডিশনাল ডকুমেন্টস গুলো আপনি দিতে পারেন। তবে ম্যাক্সিমাম প্রোগ্রামে আসলে সার্টিফিকেট চায় না, সেটা হচ্ছে কিন্তু সিভি পর্যন্তই থাকে। জি। জি আপু, ধন্যবাদ। হচ্ছে সিয়াদ খান। আসসালামু আলাইকুম আপু, আমাদের হচ্ছে এই যে 2 বছরের মাস্টার প্রোগ্রাম শেষে আমাদেরকে দেশে ফেরত আসা বাধ্যতামূলক, অথবা আমরা যদি সেখানে স্টে করতে চাই তাহলে আমাদের ক্রাইটেরিয়া কি, বা আমরা কি কাজ করতে পারি, অথবা আমরা কি প্রসিজার ফলো করতে পারি যদি আমরা স্টে করতে চাই? জি। আম, আপনি অবশ্যই আসার পরে এখানে থাকতে পারেন। অনেকে ম্যাক্সিমামই এখানে থেকে যায়, কম সংখ্যকে বাংলাদেশে ব্যাক করে যেহেতু ভালো অপরচুনিটিস পাই। তো কিন্তু আপনি করতে পারবেন, বাট আপনার মোটিভেশন লেটারে সেটা মেনশন করবেন না, বাট আপনি থাকতে পারবেন। থাকার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি ফার্দার পিএইচডি তে অ্যাপ্লাই করতে পারেন। ফার্দার এখানের মধ্যে কোনো জবের মধ্যে ঢুকতে পারেন। যদি জব পেয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ভিসাটাকে এক্সটেন্ড করে হচ্ছে গিয়ে থাকতে পারবেন। থাকার পসিবিলিটিস রয়েছে, অবশ্যই আছে। তো এটা আর কি, মানে আপনাকে আপনার ধরেন এখন আমার শেষ হয়ে যাবে, আমার ভিসা শেষ হয়ে যাবে 2-3 মাসের মধ্যে। সেক্ষেত্রে আমি হচ্ছে জব সার্চিং ভিসা থাকে ইউরোপে, জব সার্চিং ভিসা কোনো কোনো দেশ 6 মাস, কোনো কোনো দেশ 1 বছর দিয়ে থাকে, যেমন ফ্রান্স 6 মাসের মতো দিয়ে থাকে। তো আমি 6 মাসের জন্য একটা এক্সটেনশন পাবো আমার রেসিডেন্স পারমিট কার্ডের। এই 6 মাসের মধ্যে হচ্ছে আমি এখানে এডিশনাল থাকতে পারবো, এবং থেকে আমি হচ্ছে গিয়ে জব সার্চ বা পিএইচডি তে যদি অ্যাপ্লাই করতে চাই পিএইচডির জন্য সার্চ করতে পারবো। তো অবশ্যই থাকতে পারবেন, বাট আপনাকে হচ্ছে গিয়ে ওই মানে টাইম টাইম ফ্রেমের মধ্যে হচ্ছে গিয়ে আপনাকে হচ্ছে গিয়ে মানে জব বা পিএইচডি যে কোনো একটা কাজের মধ্যে ঢুকতে হবে এই। থ্যাংক ইউ। অর্পিতা নেক্সট। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলেন যে আপনি হচ্ছে কিছু ওয়ার্কশপ কথা বলছিলেন, যে হচ্ছে সাইন্টিফিক রিসার্চের কাজের ওয়ার্কশপের ক্ষেত্রে আপনি মানে ওই ব্যাপারটা আমি জানতে চাচ্ছিলাম আসলে ওয়ার্কশপ আসলে কি ধরনের ওয়ার্কশপ আপনি জয়েন করছিলেন, আর হচ্ছে এই যে বিসিএস আইআর এর যে আপনি কাজ করছিলেন সেটা আসলে কিভাবে বা মানে কি ক্ষেত্রে কি কাজ করছিলেন আসলে ওটা ডিটেলস জানতে চাচ্ছিলাম। জি। আমি হচ্ছে ওই সময় হচ্ছে গিয়ে আমি মনে হয়েছিল, মানে আমি স্যারদের সাথে কথা বলেছিলাম, স্যাররা বলেছিল যে হচ্ছে গিয়ে মাস্টার্স এর থিসিস ছাড়া আসলে হচ্ছে গিয়ে তারা এরকম স্টুডেন্ট আসলে নেয় না ওই সময়। তো সেক্ষেত্রে আমি করেছিলাম কি, বিভিন্ন রিসার্চ রিলেটেড যে ওয়ার্কশপ গুলো হতো সেগুলোতে আমি জয়েন করেছিলাম। ফর এক্সাম্পল, আমি হচ্ছে বিসিএস এর থেকে মূলত হচ্ছে কি সব মানে ওই সময় সেই সময় হচ্ছে গিয়ে প্রতি বছর মলিকুলার মডেলিং ড্রাগ ডিজাইন নিয়ে হচ্ছে গিয়ে বিভিন্ন ওয়ার্কশপ গুলো হতো। আমি জাস্ট 3 দিনের হচ্ছে গিয়ে ওয়ার্কশপটাতে করেছিলাম। ওখানে হচ্ছে যে সফটওয়্যার রিলেটেড কাজগুলো শেখানো হতো ড্রাগ ডিসকভারি নিয়ে। তো আমি ওইখানে 3 দিনের ওয়ার্কশপটা করেছিলাম। করার পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে আম, কারো স্ক্রিন মনে হয় শেয়ার হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে আমি ওয়ার্কশপ গুলোতে জয়েন করার পরে আমি হচ্ছে গিয়ে ওখানে যারা সায়েন্টিস্ট ছিল আমি তাদের সাথে হচ্ছে গিয়ে যোগাযোগ করেছিলাম যে হচ্ছে আমি ফার্দার কোনো প্রজেক্ট যদি আমাকে প্রোভাইড করা হয় তাহলে আমি এখানে কাজ করতে চাই। তারা হচ্ছে গিয়ে আমার থেকে এনশিওরিটি চেয়েছে যে আমি পড়ালেখার পাশাপাশি সময় দিতে পারবো কিনা। তারা বলেছে ঠিক আছে, যদি পারো তাহলে তুমি হচ্ছে গিয়ে কাজ করতে পারো। তো আমি হচ্ছে গিয়ে প্রাইমারিলি কি করতাম, আমি ক্লাসও করতাম, ক্লাস শেষ করে টাইমটাতে আমি হচ্ছে গিয়ে বিসিএস এর যেতাম। তো এইভাবে কোলাব করে আমি হচ্ছে গিয়ে কাজ করেছি। আমার পুরাটা হচ্ছে গিয়ে ড্রাই ল্যাবের কাজ ছিল, মানে হচ্ছে গিয়ে কম্পিউটার রিলেটেড কাজ ছিল। তো আমি হচ্ছে গিয়ে মেনলি মলিকুলার মডেলিং ড্রাগ ডিজাইনিং এর উপর কাজ করেছি বিসিএস এর, জাস্ট স্টুডেন্ট ইন্টার্নশিপ হিসেবে। আপু আমরা কি নেক্সট আর কোনো কোয়েশ্চেন নিব? আপনার কাছে যদি মনে হয় যে আমাদের চ্যাট বক্সে কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে কোয়েশ্চেন গুলো বলতে পারেন। আপু আসলে 27টা হ্যান্ড রেইজ আছে, এবং চ্যাট বক্সে তো আগে চ্যাট গুলো অনেক সময় চলে যায়, একটা আপাতত পাচ্ছি শুধু, হাউ আই ক্যান গেট ব্যাচেলার ট্রান্সক্রিপ্ট বিফোর ফাইনাল এক্সাম। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে কি আপনি অ্যাপেয়ার সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন হচ্ছে আমি আমার অ্যাপেয়ার সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেছিলাম। ওখানের মধ্যে মেনশন করা থাকে যে হচ্ছে গিয়ে আমি
রিটেন এক্সাম গুলো দিয়েছি আমার অমুক টাইমের মধ্যে শেষ হয়ে যাবে, তো ওটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাইড সার্টিফিকেট বলে, সরি অ্যাপিয়ার্ড সার্টিফিকেট বলে। ওই অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর ট্রান্সক্রিপ্ট আপনি হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে ফার্স্ট থেকে ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের গুলো থাকবে, আর ফোর্থ ইয়ার গুলোতে হচ্ছে গিয়ে অ্যাপিয়ার্ড দিয়ে আপনি একটা ট্রান্সক্রিপ্ট রেডি করতে হবে, দেন হচ্ছে গিয়ে আপনি ওটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আপু আসসালামু আলাইকুম। প্লিজ সবাই একটু মিউট করে রাখেন। আমি এই সিরিয়াল ওয়াইজ নাম বললে দেন একটু বলবেন কাইন্ডলি। আপু আমরা আর কয়টা কোশ্চেন নেবো এখন? আহ, সমস্যা নাই, আমার আমার সময় আছে, আপনি কোশ্চেন নিতে পারেন। আপনি কি স্লাইড দেখাবেন আর? না না, আমার শেষ, এখন জাস্ট কোশ্চেন আনসার। আচ্ছা আচ্ছা। আপু আমরা একটু চ্যাট বক্স থেকে তাহলে পড়ি কিছুটা। স্কলারশিপ এ রিসার্চ কি মেইন, দুঃখিত, স্কলারশিপে রিসার্চ কি মেইন ফ্যাক্টর? কো কারিকুলার না থাকলে কি কোনো প্রবলেম? স্কলারশিপের ক্ষেত্রে রিসার্চ মেন না, তবে এখন ডে বাই ডে কম্পিটিশনটা অনেক রেস হচ্ছে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার টপিকের উপর নির্ভর করে। যেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা থাকে, কেমিস্ট্রি বলেন বা হচ্ছে গিয়ে বায়োলজি ফিল্ডে যারা থাকেন বেশি, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে রিসার্চ পেপার থাকাটাই একটু হচ্ছে গিয়ে থাকলে বেটার হয়ে থাকে। আহ, কারণ এখন এখানে বেশি কম্পিটিশন থাকে, অন্যদের সাথে টিকে থাকার জন্য এটা লাগে। আর ধরেন হচ্ছে কিছু কিছু সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্ট ফর এক্সাম্পল আর্কিটেকচার বা হচ্ছে গিয়ে বা স্পোর্টস সায়েন্সের কথা যদি বলি, এগুলো হচ্ছে রিসার্চ কেন্দ্রিক না, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার যদি অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্স গুলো আপনারা তুলে ধরতে পারেন। আর হচ্ছে গিয়ে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও ওরকম বাধ্যতামূলক না, থাকলে ভালো বেটার হয় আর কি, এটা আপনার কে হচ্ছে ভালো পোট্রে করে আর কি। আচ্ছা আপু, আরেকটা কোয়েশ্চেন এসেছে যে আই হ্যাভ আ কোয়েশ্চেন রিলেটেড টু ফান্ডিং অ্যাভেলেবিলিটি। ফান্ডিং নিয়ে কি কোয়েশ্চেন আমি আসলে জানি না, কারণ এটা ফুল ফান্ডেড স্কলারশিপ, ফান্ড নিয়ে আসলে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা এক্সকিউজ না, মি কারণ আপু, সরি, কোশ্চেনটা আমার ছিল, আমি আরেকটু স্পেসিফিক করতে চাই কোশ্চেনটা। জি আপু এখানে হচ্ছে ওই ক্যাটালগের ওইখানে এটা আর কি উল্লেখ ছিল যে ফান্ডিং অ্যাভেলেবল আনটিল, ইফ আই এম নট রং, এইভাবে ছিল যে অ্যাভেলেবল আনটিল 2025, হুম মানে 2019 থেকে 2025 পর্যন্ত মেবি একটা এই পোর্শনটা আমি বুঝতে পারিনি আপু, এটা আচ্ছা কি হচ্ছে? জি। জি, এটা বলতে বোঝানো হচ্ছে গিয়ে ধরেন এই প্রোগ্রামটা কত বছর পর্যন্ত ফান্ড পাবে। তারা 2022 থেকে 25 সাল পর্যন্ত ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ফান্ড পাবে, তো আপনি হচ্ছে 25 সাল পর্যন্ত এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। দ্যাট মিনস এটা আপনাকে ফান্ডিংটা নিয়ে আসলে কোনো চিন্তা করতে হবে না। এটা হচ্ছে কি জাস্ট ওদের প্রোগ্রামটা কত বছর পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ফান্ড পেয়েছে, সেটা জাস্ট হচ্ছে ইয়ারটা মেনশন করা থাকে। আচ্ছা আপু, তা দ্যাট মিনস আমি যদি 2025-এ হচ্ছে অ্যাপ্লাই করি, তার মানে তখনও হচ্ছে আমার জন্য ফান্ডটা অ্যাভেলেবল থাকবে, এর হ্যাঁ, যারা পরবর্তীতে অ্যাপ্লাই আর থাকবে না? না, পরবর্তীতে থাকবে না, হ্যাঁ ওরা ওটা আম, হচ্ছে কি মেনশন করে দিবে। জি আচ্ছা আপু, আর আপনি যদি অনেক সুন্দরভাবে অনেকবার করে বুঝিয়েছেন পাবলিকেশনস এর ব্যাপারটা, রিসার্চের ব্যাপারটা, তবু আমি আরেকটু আর কি জানতে চাইবো। আমি হচ্ছে সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আইআর ডিপার্টমেন্টের। তো আপু এই ক্ষেত্রে আমার আমি যেহেতু ফ্রেশার, একদম নতুন, আমি আর কি শেষ করেছি পড়াশোনা। তো যদিও আগে থেকেই ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু দেওয়া হয়নি রিসার্চের দিকে, আহ তো এখন আপু আমার যেহেতু সময় খুব একটা বেশি নেই, এক্ষেত্রে আপু আপনি কি সাজেস্ট করবেন আমাকে? আমি কি হচ্ছে মানে এখন সোলি পাবলিকেশনস এর উপরে হচ্ছে ফোকাস করব, আর শুড আই কনসেন্ট্রেট মোর অন মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স? কারণ হচ্ছে মানে সময় যেহেতু খুব কম, আমার জন্য ওয়াইজ ডিসিশন কোনটা হবে? আমি কি এখন পাবলিকেশনস এর জন্য যাব কিনা? আচ্ছা, সবার আগে আপনার জন্য প্রয়োজন হচ্ছে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করা ফার্স্ট অফ অল। কারণ হচ্ছে আপনার যদি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট খুব ভালো থাকে, জি আপু, আমি আমি দিয়ে বললাম ফেলেছি আপু, 7.5 ব্যান্ড এসেছে তো। আচ্ছা, হুম হুম, তো এটাই আর কি, যদি একটা একটা কমপ্লিমেন্টারি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে, এটা একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে আপনার আমি আসলে আয়ার সম্পর্কে আসলে বলতে পারবো না, যেহেতু আমি হচ্ছে অন্য ব্যাকগ্রাউন্ড বা এরকম। তো আমি জাস্ট আপনাকে একটা জিনিস সাজেস্ট দিব, আপনার ডিপার্টমেন্ট থেকে বা আপনার সাবজেক্টের হচ্ছে গিয়ে যারা বাইরে আছে, আপনি তাদের একজন দুজনকে একটু জিজ্ঞেস করতে পারেন তাদের প্রোফাইল সম্পর্কে জানার জন্য, জাস্ট প্রোফাইলের ইনফরমেশন নেওয়ার জন্য, যে আচ্ছা তাদের সিজিপিএ ছিল, তারা এই অ্যাক্টিভিটিস গুলো করেছিল, তাদের পেপার ছিল বা ছিল না, বা তাদের জব এক্সপিরিয়েন্স ছিল কি ছিল না। যদি আপনি একটু আইডিয়া পান, মানে
কিভাবে মানে তাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল, তাহলে আপনি বুঝতে আমার জানা পারবেন আছে। আপনার কোন কোন জায়গাটা মিসিং এবং আপনি ওই জায়গাটাতে কাজ শুরু করতে পারবেন। আমার কাছে মনে হয় আইআর এর জন্য রিসার্চের তুলনায় যদি আপনি আপনার এক্সপিরিয়েন্স বিল্ড আপ করেন, ওটা মনে হয় ভালো ফ্রুটফুল আসলে দিতে পারবে। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। এখন বাকিটা হচ্ছে কি আপনি আপনার ফিল্ড রিলেটেড কোনো সিনিয়র যারা বাইরে থাকে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে তাদের জাস্ট প্রোফাইলটা সম্পর্কে একটু জেনে নিবেন যে তারা এডিশনাল কোন কোন কাজের সাথে যুক্ত ছিল। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। আপু চ্যাট আপু বক্সের নেক্সট দুটা আমি রিকোয়েস্ট বলবো চ্যাট বক্সের কোয়েশ্চেন না নিয়ে যারা হ্যান্ড রেজ করেছে তাদের কাছে চলে যাওয়ার জন্য। আপু চ্যাট বক্সের দুটা মোস্ট আস্কড কোশ্চেন, যেটা হচ্ছে একবারে কয়টা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করা যাবে, আর হচ্ছে আপনার জবের জন্য স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করা হবে কিনা, এই দুটা কোশ্চেনের অ্যান্সার দিলে ভালো হবে। জি, প্রথমত হচ্ছে আগে হচ্ছে গিয়ে 3টা প্রোগ্রামে অ্যাপ্লাই করা যেত শুধুমাত্র, কিন্তু এখন হচ্ছে গিয়ে 3টার বেশি আপনার যতগুলো খুশি ততগুলো প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার অপরচুনিটিসটাও এখন অনেক বেশি বেড়ে গেছে আপনাদের জন্য। কারণ আমার সময় ধরেন হচ্ছে গিয়ে 3টা প্রোগ্রামে শুধু একজন 3টা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারতো, এমন ছিল। তো এখন আপনারা যত খুশি তত প্রোগ্রামেই অ্যাপ্লাই করতে পারবেন, এটা এক। আর একটা হচ্ছে যেটা কোয়েশ্চেন ছিল জবের গ্যাপের কথা। আম, যদি গ্যাপ থেকে থাকে, হ্যাঁ সেটাকে এটা নিয়ে এত মন খারাপ করার দরকার নেই। এটাকে আপনি আপনার স্ট্রেংথ হিসেবে ইউজ করতে পারেন। যে হচ্ছে গিয়ে আপনি এই টাইমটাতে আপনি কি কি করেছেন, বা এই টাইমটা আপনি কেন নিয়েছেন, বা জাস্ট একটা ফ্রুটফুল একটা জিনিস প্রেজেন্ট করতে পারেন আপনার এসওপি তে, যেন তাদের মাথার মধ্যে এটা না আসে হ্যাঁ সে হচ্ছে গিয়ে একটা গ্যাপে ছিল। জাস্ট আপনি যদি কোনো জব করে থাকেন ওই সময়, তাহলে হচ্ছে গিয়ে জবের এক্সপিরিয়েন্সটা, জবটা কিভাবে আপনাকে হেল্প করেছে, কেন আপনি মোটিভেটেড হয়েছেন আবার পড়ালেখার জন্য, ওভাবে করে আপনি এসওপি তে এটা কানেক্টিভিটি করতে পারেন। অথবা যদি এমনিতে যদি কোনো কারণে যদি কোনো গ্যাপ থাকে, সেই গ্যাপটাকেও আপনারা হচ্ছে গিয়ে অ্যাসেট হিসেবে ইউজ করতে পারেন কোনো ইনফরমেশন প্রোভাইডার মাধ্যমে, বা আপনি ওই গ্যাপের মধ্যে কি করেছেন, কি স্কিল আপনার মধ্যে ডেভেলপ হয়েছে, ওই পয়েন্টগুলো আপনি মেনশন করে আপনার এসওপিটা হচ্ছে সুন্দর করে তুলে ধরতে পারেন। হ্যাঁ জি, আপু, আরেকটা কোশ্চেন ওই যে আগে আমি করছিলাম যে এসওপি এর লিমিটেশন আছে কিনা, ওয়ার্ড লিমিট, এটা একটু আগে আমি আস্ক করেছিলাম, এটার যদি অ্যান্সার দিতেন। অবশ্যই এসওপি এর ওয়ার্ড লিমিট থাকে। এটা হচ্ছে কি আপনার প্রোগ্রামের মধ্যে লেখা থাকবে যে এতটা ওয়ার্ডস বা হচ্ছে কতটা ওয়ার্ডস থাকবে, সেটা লেখা থাকবে। যদি ওয়ার্ডস লেখা থাকে ওই ওয়ার্ডস লিমিটটা অবশ্যই ফলো করতে হবে আপনাদেরকে। আর যদি ওয়ার্ড লিমিটস মেনশন করা না থাকে, স্ট্যান্ডার্ড হলো 1.5 পেজের মধ্যে হচ্ছে আপনার এসওপিটা কমপ্লিট করা, এর বেশি না। থ্যাংক ইউ আপু। নেক্সট কোয়েশ্চেন অরুণী থেকে শুনতে পারি। আপু আমার মাল্টিপল মাস্টার্স নিয়ে কোয়েশ্চেন ছিল, ওইটার অ্যান্সার পেয়ে গেছি। থ্যাংক ইউ। এরপরে তাহলে দৌলত। ব্যাপার আমার প্রশ্ন ছিল যে আপনি সেটেল হওয়ার ব্যাপারটা বলেছেন, তো 3টা কান্ট্রিতে যেহেতু হয়, আমি যতটুকু জানি যারা নর্মালি ইউরোপে পড়তে চায়, ধরেন একটা কান্ট্রি টার্গেট করে পড়তে চায় ইরাসমাস ছাড়াই, তো তারা সেখানে স্টে করে 2 বছর বা 1 বছর মাস্টার্স প্রোগ্রাম, তারপরে একটা পিজিডাব্লিউপি বা যেটাকে বলে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট, এই ধরনের কিছু পায়। তারপর নর্মাল প্রসেসে 4 বছর থাকার পরে, কোনো কোনো কান্ট্রিতে 5 বছর থাকার পরে তারপরে হচ্ছে পিআর পায়, এরকম একটা ন্যাচারাল জেনারেল প্রসেস। এখন এখানে তো 3টা কান্ট্রিতে অল্প অল্প সময় থাকা হচ্ছে, সেই ক্ষেত্রে সেটেল হওয়ার ব্যাপারটা কি লাস্ট যেই কান্ট্রিতে আমার কোর্স যেখানে যে শেষ হচ্ছে শুধুমাত্র সেখানেই সেটেল হওয়া যায়, সেখানে অ্যাপ্লাই করা যায়, এরকম কিছু, নাকি 3টা কান্ট্রি যে কোনোটাতে আমি চিন্তা করতে পারবো? ইফ ইয়েস, তাহলে কি ব্যাপারটা এরকম যে ওখানে তো আমি শর্ট পিরিয়ড স্টে করলাম, তাহলে সেটা কিভাবে কাউন্টেড হবে? নর্মাল একটা 2 বছর মাস্টার্স এর মতো তো হচ্ছে না, শর্ট পিরিয়ড স্টে হচ্ছে। এই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম। আমি আমি প্রশ্নটা বোঝাতে পারলাম কিনা। যে জি, বুঝতে পেরেছি। যেমন যেমন হচ্ছে কি আমার ফ্রান্স হচ্ছে হোস্ট ইউনিভার্সিটি ছিল, আমি ফ্রান্সে আগে গিয়েছি, সবার আগে ফার্স্ট ইউনিভার্সিটি ছিল ফ্রান্সে। তো আমার ভিসাও আমি অ্যাপ্লাই করেছি ফ্রান্সে, আমি রেসিডেন্স পারমিট কার্ডও পেয়েছি ফ্রান্সে। কিন্তু পরবর্তীতে যখন আমি ধরেন পোল্যান্ডে গিয়েছি বা হচ্ছে অনেকে নেদারল্যান্ডসে যায়, সেক্ষেত্রে তাদেরকে আবার কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই
ভিসা না, রেসিডেন্স পারমিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো তখন সেই রেসিডেন্স পারমিট কার্ডটা তখন 1 বছরের বা হচ্ছে গিয়ে তারা তাদের সেমিস্টার অনুযায়ী দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি থাকতে চান, সেক্ষেত্রে ধরেন আপনার যদি মনে হয় যে আপনার কাছে দেখেন, আপনার কাছে তখন ফ্রান্সের রেসিডেন্স কার্ডও থাকবে, তখন নেদারল্যান্ডসের রেসিডেন্স কার্ডও থাকবে। তখন আপনার ডিসিশন নিতে আরো সুবিধা হবে যে আপনি আসলে কোন দেশে আপনার কাছে ভালো মনে হচ্ছে। ধরেন হচ্ছে গিয়ে আপনার কাছে নেদারল্যান্ডস যদি ভালো মনে হয়, আপনি আপনার ওখানে নেদারল্যান্ডসের জব খুঁজতে পারেন বা পিএইচডি খুঁজতে পারেন। ওভাবে খুঁজার পরবর্তীতে আপনারা হচ্ছে গিয়ে আপনি যেটা বলেছেন যে হচ্ছে গিয়ে একটা দেশে থাকার পরে হচ্ছে গিয়ে পরবর্তীতে যে 5 বছর থেকে দেন হচ্ছে পিআর এর জন্য অ্যাপ্লাই করা যায়। বাকি প্রসেসটা সেম, জাস্ট হচ্ছে গিয়ে এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি 3টা ইউনিভার্সিটির মধ্যে, জাস্ট 3টা ইউনিভার্সিটির মধ্যে থাকতে হবে তাও তো না। হ্যাঁ, অনেকে হচ্ছে গিয়ে মাস্টার্স করতে আসে এক জায়গায়, পরবর্তীতে সে ইউরোপের বিভিন্ন দেশে অ্যাপ্লাই করে, যে দেশে হয় সে সেই দেশে মুভ করে, দেন পরবর্তী প্রসিডিউর গুলো ও সে ধরনেরই হয়ে থাকে। তো এটা এরকম না যে আপনি থার্ড সেমিস্টার যেখানে পড়েছেন আপনাকে সেখানেই অ্যাপ্লাই করতে হবে, সেখানেই থেকে যেতে হবে, ব্যাপারটা এরকম না। আপনার কাছে ইউরোপের যে কোনো একটা দেশের রেসিডেন্স পারমিট কার্ড আছে মানেই হচ্ছে গিয়ে আপনি যে কোনো দেশে ফার্দার, মানে আপনি সেই দেশে থেকে যে কোনো দেশে জব বা হচ্ছে গিয়ে পিএইচডি সার্চ করতে পারতেছেন, এবং পরবর্তীতে আপনার যেখানে ভালো মনে হচ্ছে আপনি সেখানে গিয়ে সেখানের অনুযায়ী হচ্ছে গিয়ে আপনার বাকি প্রসিডিওর গুলো করতে পারেন, এটা আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি নেক্সট রাতুল খান। আপু, জি দেখা যাচ্ছে আমাদের রিসার্চ পেপার একটা পাবলিকেশন আছে, আমার একটা পাবলিকেশন আছে এবং আরেকটা কাজ চলতেছে, এবং এটা ধরেন মনে করেন যে আমার এটা সাবমিশন অর্থাৎ রিভিউয়ের আন্ডারে আছে, তো এটা কি আমি মেনশন করতে পারবো? জি পারবেন। তখন আপনি আমি হচ্ছে গিয়ে পাবলিকেশনের পোর্শনে হচ্ছে আপনার পেপারটা মেনশন করবেন, ওখানের মধ্যে লিখে দিবেন আন্ডার রিভিউ, বাট হচ্ছে গিয়ে আপনার জার্নালটার নাম লিখতে হবে যে কোন জার্নালে পাবলিশ করছেন, দেন আন্ডার রিভিউ লিখবেন। ওকে। আর হচ্ছে এক্সট্রা আপু আমার একটা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যেগুলো আমার সব ধরনের এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট ওইটা কি শো করতে হবে, আর হচ্ছে কি টাইপের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এটা শো করলে বেশি ভালো হয়? আচ্ছা, এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট আসলে শো করার প্রয়োজন নাই, যদি যদি না এডিশনাল ডকুমেন্ট চাই, দরকার নেই। আম, ধরেন হচ্ছে গিয়ে আপনি কোনো সায়েন্স ক্লাবের সাথে সংযুক্ত ছিলেন, সায়েন্স ক্লাবের পজিশন বা ওরকম লিখতে পারেন, বা আপনি ধরেন কোনো ডিবেটিং ক্লাবের সাথে যুক্ত ছিলেন, তখন ডিবেটিং ক্লাবের সাথে লিখতে পারেন, মানে যেগুলো হচ্ছে গিয়ে অথেন্টিক বা হচ্ছে গিয়ে ভালো কাজ করছে ওই ভলেন্টিয়ার অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি ওগুলা মেনশন করতে পারেন। এই দেখা যাচ্ছে আমি এই কোনো কোনো হচ্ছে এই অর্গানাইজেশনের একটা উপর পর্যায়ের কোনো এই আহ, সদস্য হিসেবে থাকলাম না, জাস্ট সাধারণ মেম্বার হিসেবে থাকলাম, এটা কি আমি মেনশন করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ পারবেন, সাপোজ জেনারেল মেম্বার হিসেবে সাপোজ আমি আপনি হাই মেনশন স্কুলে ধরেন করতে পারবেন। স্কাউটে ছিলাম, বাট তারপর হচ্ছে ভার্সিটি লাইফে দেখা যাচ্ছে কম্পিউটার ক্লাবের মেম্বার, এরকম টাইপের। হ্যাঁ হ্যাঁ, আপনি জেনারেল মেম্বার হিসেবে হচ্ছে গিয়ে পজিশন দিয়ে তখন শেয়ার করতে পারবেন। জি ওকে, আমি ঠিক সবাইকে আছে। একটু রিকোয়েস্ট করবো কোশ্চেন গুলো একটু শর্ট এবং স্পেসিফিক করার জন্য, কেন আমাদের যেহেতু একটু সময় সীমিত এবং অনেক পার্টিসিপেন্ট হ্যান্ড রেজ করেছে। আর প্লিজ আপনাদের আপু আবারও আসসালামু আলাইকুম। তারা, যাদেরকে আমি নাম নিচ্ছি, প্লিজ তারাই যেন এই কথা বলবেন, না হলে বাকিরা সুযোগ পাবে না। প্লিজ এটা একটু মেনটেন করুন এবং প্রশ্নটা স্পেসিফিক এবং একটু শর্ট করুন কাইন্ডলি। রাতুল খান। আচ্ছা আপু, আমরা যে এগুলা আমাদের সিভিতে যে আপনার ইসি এগুলা অ্যাড করব, এগুলার এগুলা ভেরিফিকেশনটা কিভাবে হয়? মানে আমি মানে একটা নাম দিয়ে দিলাম, মানে ওনারা কি এটাই বিশ্বাস করবে, নাকি আমার কোনো প্রুভমেন্ট এগুলো দেখাতে হবে? আচ্ছা, প্রথমত হচ্ছে গিয়ে আপনি ধরেন হচ্ছে গিয়ে কোনো ভলান্টিয়ার বা কোনো জব 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 কোন একটা অর্গানাইজেশন বা কোনো একটা কোম্পানির আন্ডারে জব করেছেন। হ্যাঁ, আপনি তো আপনার ইয়ার মেনশন করবেন, পজিশন মেনশন করবেন, কোম্পানির নাম মেনশন করবেন, দেন হচ্ছে গিয়ে জায়গার নাম লিখবেন ঢাকা বাংলাদেশ, দেন হচ্ছে গিয়ে আপনি ওই অর্গানাইজেশন বা ওই কোম্পানির হচ্ছে ওয়েবসাইটটা মেনশন করবেন। হ্যাঁ, যেন হচ্ছে গিয়ে এটা যে অথেন্টিক জায়গা, যে এখানে কাজ করেছেন, সেটার অথেন্টিফিকেশনের জন্য। বাট ওরা হচ্ছে গিয়ে উম, আপনি ওরকম তো আর পাবলিশ, ওরকম জিনিস তো লিখবেন না যেটা আপনি করেন না বা করেছেন, মানে আপনি করেন নাই কিন্তু ওরকম তো লিখা আসলে উচিত না, ওরকম আসলে করাও উচিত না। ওরা জেনারেলি সার্টিফিকেট দেখে না, বাট এটা হচ্ছে গিয়ে এইসব ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা স্বচ্ছতা থাকা উচিত আর কি। জি ওকে, থ্যাংক ইউ। নেক্সট ইকরাম।
আসসালামু আলাইকুম আপু, শুনতে পাচ্ছেন? জি। জি আপু, আমি মূলত এজেন্ট। বাংলাদেশে তো বিভিন্ন কনসালটেন্সি ফার্ম বা এজেন্ট থাকে, তো ওরা কি এই এরাসমাস এই স্কলারশিপ নিয়ে কি কাজ করে ওরা আমার আসলে নাকি? জানা নেই আসলে, এক্সট্রিমলি সরি, বাট স্কলারশিপটা অনেক সিম্পল। আপনি হচ্ছে গিয়ে নিজেই হচ্ছে গিয়ে ক্যাটালগ থেকে বের করে আপনি নিজেই প্রোগ্রাম সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারবেন, আমার কাছে মনে হয় এটা। আর এজেন্টের ব্যাপারে আসলে আমি খুব কম জানি। নুহাস তো আপু, নেক্সট। এজেন্টরা যদি এইগুলো নিয়ে একটা হ্যালো জি। ম্যাম, বলছিলাম হচ্ছে দুঃখিত। আহ, যদি কো কারিকুলার অ্যাক্টিভিটিস মানে নোটেবল কো কারিকুলার অ্যাক্টিভিটিস না থাকে, সিজিপিএ ভালো থাকে, সেই ক্ষেত্রে আমার কোন কোন দিকে ফোকাস দেওয়া উচিত যাতে মানে আমি এগিয়ে থাকতে পারি অন্যদের থেকে? বুঝছি। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস না থাকলে আপনি হচ্ছে গিয়ে পাবলিকেশনের ক্ষেত্রে ফোকাস করতে পারেন, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে ফোকাস করতে পারেন। আর যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে আপনি পোর্ট্রে করতে পারেন। তো ওভারঅল এগুলা দিয়ে হচ্ছে গিয়ে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। জি। ম্যাম, নুহাস, মেইনলি কোনটাকে বেশি ফোকাস করা হয়? বুঝিনি। ম্যাম, মেইনলি কোন বিষয়টাকে মানে সব থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় এই ক্ষেত্রে, মানে রিসার্চ পেপার নাকি? হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে রিসার্চ পেপারের দিকে ফোকাস করতে পারেন, আর হচ্ছে আইএলটিএস এর স্কোরের দিকে ফোকাস করতে পারেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। মিশরাত রহমান। আসসালামু আলাইকুম। তো আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ। আমাদের ডিপার্টমেন্টে মেইনলি হচ্ছে 8 সেমিস্টারে আমরা প্রজেক্ট পেপারে কাজ করি। আপনার সাউন্ডটা খুব ছোট। তো আপু এখন আপু, আপনি হচ্ছে চ্যাট বক্সে টাইপ করে দেন, আমরা নেক্সট পার্টিসিপেন্টের কাছে যাই, আমি আপনার কোয়েশ্চেনে ব্যাক করবো। দেন আপনার সাউন্ড আসলে ক্লিয়ার না। মোহাম্মদ শরীফুল ইসলাম। আপু, আসসালামু আলাইকুম। আমি রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটি থেকে আপু। আমি 2022 সালে রাষ্ট্রবিজ্ঞান থেকে মাস্টার্স কমপ্লিট করছি। আমি মূলত কয়েকটা বিষয় আপু জানতে চাচ্ছিলাম সোশ্যাল সায়েন্স থেকে। মানে আমার মনে হচ্ছে যে বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো। আপু, আমার সুপারভাইজার এখন বর্তমানে চীনের শানডং ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছেন। এখন রিকমেন্ডেশন লেটার, যেটা কোনো শিক্ষক যদি শিক্ষা ছুটিতে থাকেন সেক্ষেত্রে তিনি কি রিকমেন্ডেশন লেটার দিতে পারবেন কিনা, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে মানে শিক্ষকদের মেইল করতে গেলে ফর ফুল ফান্ড স্কলারশিপ বাইরের কান্ট্রিতে স্যারদের মেইল করতে গেলে কোন কোন বিষয় মেইলে অ্যাটাচ করা বাধ্যতামূলক, বা কোন কোন ইনফরমেশন গুলো অ্যাটাচ করলে ভালো হবে, এবং আপনার হচ্ছে সোশ্যাল সায়েন্সের ফুল ফান্ডের স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি কি রকম। আর একটা বিষয় হচ্ছে আপু, আইএলটিএস এর এটা মানে ঢাকায় এক্সাম দিলে ভালো হবে না হচ্ছে যেখানে আপনার হচ্ছে সেন্টার আছে আইএলটিএস এ এক্সাম দেয়া যায় আর কি, যে কোনো জায়গায় দিলেই হবে? এটা কি কোনো আচ্ছা। স্কোর ভেরিফাই করে কিনা, এই বিষয়গুলো যদি আপনি একটু বলতেন। জি, ধন্যবাদ। প্রথমত হচ্ছে গিয়ে অবশ্যই হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে সোশ্যালে পড়েন বা হচ্ছে গিয়ে আর্টস বা আদার্স কমার্স রিলেটেড টপিকসে পড়তেছেন, ব্যাচেলর করতেছেন, তাদের জন্য অবশ্যই বাইরে সুযোগ সুবিধা আছে। এখানে হচ্ছে গিয়ে পুরা বাইরে হচ্ছে গিয়ে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বাংলাদেশের মতো না, বাংলাদেশে তো হচ্ছে গিয়ে আমরা একটু ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, কিন্তু বাইরে এটা ডিফারেন্সিয়েট করে না। বাইরে সবার জন্যই ভালো সুযোগ সুবিধা রয়েছে। দ্য থিং ইজ আপনাকে ইনফরমেশন বের করে হচ্ছে গিয়ে খুঁজতে হবে। আপনি কতটুকু, এটা ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনি কতটুকু হচ্ছে গিয়ে খুঁজ মানে আপনার অপশন গুলো, আপনি ক্রাইটেরিয়া গুলো বৃদ্ধি করতেছেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। এন্ড সেকেন্ড হচ্ছে গিয়ে ইরাসমাসের ক্ষেত্রে অবশ্যই মানে হচ্ছে গিয়ে সব সাবজেক্টেরই হচ্ছে গিয়ে কোর্স থাকে, হ্যাঁ, কিছু কম কিছু বেশি, এটা অবশ্যই। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যেটা বলবো, কিওয়ার্ডস আপনার কোর্স রিলেটেড বিভিন্ন, আপনার 4-5 বছরের অনার্সে যে কোর্সগুলো ছিল ওগুলোকে আপনি হচ্ছে গিয়ে বিভিন্ন টপিক বা আপনার রিলেটেড টপিক গুলো আপনিই ভালো বুঝতে পারবেন। ওই টপিক গুলো জাস্ট কিওয়ার্ডস এ সার্চ দিয়ে হচ্ছে গিয়ে আপনাকে বের করতে হবে।
এভাবে করে করে আপনি আশা করি আপনি আপনার প্রোগ্রাম পাবেন যে হচ্ছে গিয়ে আপনার কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করা উচিত। অ্যান্ড থার্ডলি হচ্ছে গিয়ে আপনি যদি হচ্ছে প্রফেসরদেরকে মেল করতে চান সেক্ষেত্রে সিভি আর এসওপি এই দুইটা মেনশন করে প্রফেসরদেরকে ইমেল করা উচিত। এরপরে আপনি কি আর কোনো কোয়েশ্চেন করেছেন? আমার আসলে মনে নেই, এই তিনটা কোয়েশ্চেন মনে ছিল। জি আপু, আমি আরেকটা কথা বলছেন যে কোনো শিক্ষক যদি শিক্ষাকালীন ছুটিতে হ্যাঁ থাকেন, হ্যাঁ স্টাডি লিভে থাকেন, তিনি রিকমেন্ডেশন লেটার দিতে পারবেন কিনা, বা দিলেও সেটা কতটুকু অথেন্টিক হবে? হ্যাঁ 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 অবশ্যই পারবেন, কারণ হ্যাঁ পারবেন। আচ্ছা, আমাদের যে মিশরুর রহমান আপু ছিলেন তিনি কোয়েশ্চেন করেছেন যে হাউ ক্যান আই ম্যানেজ মাই সেলফ টু গেট মোর পেপার পাবলিকেশনস, ক্যান আপু শেয়ার হার জার্নি, ডু উই নিড সুপারভাইজার অর আই ক্যান ডু ইট বাই মাই ওন? আচ্ছা, যদি এটা প্রথম পেপারের কাজ হয় তাহলে আমি সাজেস্ট করব হচ্ছে গিয়ে কয়েকজন মিলে করার জন্য। ফর এক্সাম্পল এটা মানে আপনার ডিপার্টমেন্টের প্রফেসরের সাথে কথা বলতে পারেন যে হচ্ছে আপনি হচ্ছে গিয়ে ল্যাবে কাজ করতে চাচ্ছেন, বা আপনি হচ্ছে রিসার্চ মানে ফিল্ড ওয়ার্ক করতে চাচ্ছেন, বা আপনি হচ্ছে স্যারের আন্ডারে কোনো একটা রিভিউ পেপার বা হচ্ছে একটা রিসার্চ পেপারে কাজ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার প্রফেসরের রেসপন্স দেখতে পারেন। এটা বেটার আপনি আগে আপনার ডিপার্টমেন্টের প্রফেসরের সাথে কথা বলেন। যদি সেক্ষেত্রে কোনো রেসপন্স না পান সেক্ষেত্রে আপনি দেখতে পারেন আপনার কোন সিনিয়রদের পেপার আছে, কোন সিনিয়ররা রিসার্চ অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত আছে। আপনি সিনিয়রদের সাথে কোলাবোরেটিভলি কাজ করা শুরু করেন, তাহলে এই দুটো জায়গা থেকে আশা করি আপনি হেল্প পাবেন। আর আমি আমাদের হোস্টকে রিকোয়েস্ট করবো, আমরা হচ্ছে আর সর্বোচ্চ 3টা কোয়েশ্চেন নিব এরপরে। হ্যাঁ জি। আহ ঠিক আছে আপু, এরপর হচ্ছে সাদিয়া সুলতানা। আসসালামু আলাইকুম আপু। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি একবার অ্যাপ্লাই করি, এরপর যদি স্কলারশিপ না আসে, দেন কি আবারও অ্যাপ্লাই করা যাবে, এবং যদি যায় এরকম কতবার পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো? জি আপু, এটার আসলে কোনো লিমিটেশন নাই। আপনি একবার না হলে পরের বারও অ্যাপ্লাই করতে পারবেন। এটা আপনার আপনার যতবার খুশি আপনি ততবার অ্যাপ্লাই করতে পারবেন, এটার কোনো লিমিটেশন নাই। জি। থ্যাংক ইউ। আপু আমি হ্যান্ড রেজ অপশনটা খুঁজে পাচ্ছি না, সেজন্য খুবই দুঃখিত। আমি কোশ্চেন করতে পারি? আপনি মেবি একবার কোয়েশ্চেন করেছিলেন ভাইয়া। জি জি, আমার হচ্ছে আরেকটা কনফিউশন অ্যারাইজ করছে, তো ওইটা আমি হচ্ছে আচ্ছা, বলে ফেলুন বলে ফেলুন। যে আপু, এই যে ইরাসমাসে ধরেন হচ্ছে আমার হচ্ছে 4টা পার্টনার ইউনিভার্সিটি আছে। তো আমার হচ্ছে আমি 4টাতে না করে আমি কি 2টাতে আমার মাস্টার্সটা শেষ করে ফেলতে পারবো, নাকি 4টার মতো লাগবে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনের মধ্যে লেখা থাকে। আপনি হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির সাথে হচ্ছে গিয়ে সাবজেক্ট লেখা থাকে। আপনি যদি মনে করেন যে হচ্ছে, যেমন আমি সেকেন্ড সেমিস্টার যেখানে করেছি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছিল, আর হচ্ছে গিয়ে পর্তুগালে যেখানে ছিল সেখানে হচ্ছে ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ছিল। তো আমার কাছে হচ্ছে গিয়ে মনে হয়েছে আমি যে কোর্সটা পড়তে পছন্দ করি আমি সেই কান্ট্রিটা চুজ করেছি। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি সিম্পলিফাই করার জন্য আপনি দুটো দুটো করেও ডিভাইড করতে পারবেন। তো এটা কোনো সমস্যা নাই। আমি হচ্ছে গিয়ে জাস্ট সাবজেক্ট অনুযায়ী হচ্ছে গিয়ে কান্ট্রি চুজ করেছি। সেক্ষেত্রে আপনিও আপনার সাবজেক্ট অনুযায়ী দুইটা কান্ট্রির মধ্যে যদি পড়তে চান সেক্ষেত্রে আপনি দুইটা কান্ট্রির মধ্যেও পড়তে পারবেন, ওটা সমস্যা নেই। জি। এরপর নেক্সট হচ্ছে হচ্ছে গিয়ে তানভীর ভাইয়া, আপনি আপনার কোশ্চেন করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি খুব আচ্ছা, তাড়াতাড়ি থ্যাংক ইউ। একটু কোশ্চেন করে ফেলেন। জি। আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল, আপনি যে বলছিলেন যে আমার আফটার গ্রাজুয়েশন 6 মাসের একটা ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক সার্চিং ভিসা অ্যাপ্লিকেবল হবে। তো সেক্ষেত্রে আমি যদি 3টা লোকেশনে যদি আমার মাস্টার্সটা কমপ্লিট করি, সেক্ষেত্রে আমি 3টা লোকেশনেই যে কোনোটাতেই আমি কি ওই 6 মাসের ভিসাটা পাবো? না, আসলে হচ্ছে গিয়ে আপনি আপনার কাছে যে দেশের রেসিডেন্স পারমিট কার্ড থাকবে, ফর এক্সাম্পল আমার কাছে এখন ফ্রান্সের রেসিডেন্স পারমিট কার্ড আছে, তাহলে আমি হচ্ছে গিয়ে ফ্রান্সের রেসিডেন্স পারমিটটাকে এক্সটেন্ড করার জন্য অ্যাপ্লাই করব। বাট আপনার কাছে যদি হচ্ছে গিয়ে ফ্রান্স আপনি যদি দুটো দেশ থেকে রেসিডেন্স পারমিট কার্ড নিয়ে থাকেন আপনার স্টাডিজের জন্য, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি যে কোনো একটা হচ্ছে গিয়ে এক্সটেন্ড করতে পারবেন, সমস্যা নাই। জি। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল আমার। আপু, আপনাকে হচ্ছে যে একটা লিঙ্ক ডিরেক্ট চ্যাটে পাঠিয়েছিলাম, এটাতে হচ্ছে যে একটু যদি দেখতেন এই প্রোগ্রামটাতে আমি কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেসে যাব। আমি এখানে একটা লিঙ্ক পাচ্ছি, কিন্তু ওই লিঙ্কে গেলে আমি
একটা অন্য একটা পেজ চলে আসছে, ওখানে আমি কোনো অ্যাপ্লিকেশনের মতো কোনো অপশন দেখতেছি না। আচ্ছা, যেটা করতে পারেন, আমি এখন আসলে লিঙ্কে ঢুকবো না, আপনি হচ্ছে গিয়ে যদি প্রোগ্রাম সার্চ করেন, যদি আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট ওরা ইউনিভার্সিটির লিঙ্কটা আপনাকে দেখাতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার প্রোগ্রাম নাম লিখে ইরাসমাস মুন্ডু স্কলারশিপ লিখবেন, তখন দেখবেন হচ্ছে গিয়ে ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্কে নিয়ে যাচ্ছে। দেন আপনারা ওয়েবসাইটে লিঙ্কে যখন যাবেন, তখন ওখানেই পাবেন যে হচ্ছে গিয়ে আপনাকে পোর্টালে লগ ইন করতে হবে নাকি অ্যাডমিশন অ্যাপ্লাই নাও ওরকমও অপশন থাকবে। তো আপনি হচ্ছে গিয়ে ওভাবে করে ওয়েবসাইটের লিঙ্কটা খুঁজে ট্রাই করেন। আপু আসসালামু আলাইকুম। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আমরা কি আমি হচ্ছে আরেকটা এরপর কোশ্চেন নেক্সট নিব? বোরহান ভাইয়ের কাছে যাব। বোরহান ভাইয়া দেন নেক্সট হ্যান্ড রেজ করেছেন। জি, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? জি। জি আপু, শর্ট করে যদি একটু আমার প্রোফাইলটা বলি, আমি 3 বছর আগে বিবিএ কমপ্লিট করেছিলাম এবং এই 3 বছরের গ্যাপে আমি একটা ব্যাংকিং সেক্টরে জব এক্সপিরিয়েন্স নিচ্ছি টিল নাও। তো আপনি বলেছিলেন যে দুইটা রেকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে একটা যদি আমি এডুকেশনাল আমার ইনস্টিটিউশন থেকে নেই, আর আরেকটা যদি আমার যে ওয়ার্ক প্লেস সেখান থেকে নেই, তাহলে বেটার হয়। ওয়ার্ক প্লেসে তাহলে আমার যিনি কনসার্নিং ম্যানেজার, আমি কি তাহলে ওনার কাছ থেকে নিব? আর হ্যাঁ এই বিষয়ে যদি একটু বলি। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের বেটার হয়। আরেকটা জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আপনি শেষ জি জি করেন, তারপর জি আমি জি জি আপনার বলছি। কোয়েশ্চেন গুলো করে ফেলেন, সমস্যা নেই, আমি একসাথে আনসার দিচ্ছি। আচ্ছা, ওকে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে যদি সরি, আই ফরগট। আচ্ছা, আপনি জাস্ট এই অ্যান্সারটা দিলেই হবে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে আপনার ইউনিভার্সিটি থেকে প্রফেসর থেকে নিতে পারবেন। সেকেন্ড হচ্ছে আপনার ওয়ার্ক প্লেস থেকে নিতে পারবেন, সেক্ষেত্রে ম্যানেজার থেকেও নিতে পারবেন, বা যদি আপনার কাছে যদি হাই র্যাঙ্কে যদি কারোর সাথে হচ্ছে বেশি কমিউনিকেশন হয়, বা হচ্ছে গিয়ে যে যার আন্ডারে আপনি কাজ করেছেন, যে ইউনিটে কাজ করেছেন, তার থেকেও নিতে পারবেন। এটা কোনো সমস্যা না, জাস্ট এমনি আপনার হচ্ছে রিকমেন্ডেশন লেটার লাগবে এই। আচ্ছা আচ্ছা ম্যাম, মনে পড়ছে যেটা, সেটা হচ্ছে যে এক্ষেত্রে কি কোনো এনওসি অথবা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা ম্যান্ডেটরি কিনা? বিকজ আমরা জবে থাকাকালীন সময় আমাদেরকে হেড অফিস থেকে কখনো এরকম এনওসি বা মানে ওইরকম কোনো জব এক্সপিরিয়েন্স লেটার প্রোভাইড করা হয়ে থাকে না। তো সেক্ষেত্রে কি ওটা ম্যান্ডেটরি কিনা? আর থাকলেও বা আমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করেছি সেই রেফারেন্স দিয়ে কি এটা নিতে পারবো কি? আচ্ছা, মূলত লাগে না, এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট মূলত লাগে না, তো সেক্ষেত্রে সমস্যা নেই। আর হচ্ছে গিয়ে যদি কোনো প্রোগ্রাম চেয়ে থাকে পরবর্তীতে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি তখন নিতে পারেন, বাট ইন জেনারেল লাগে না। থ্যাংকস আ লট, থ্যাংক ইউ, আসসালামু আপু আলাইকুম। দেন আমি আমি নেক্সট দুইটা কোয়েশ্চেনে যাব, এরপর হচ্ছে আপু আমি মাসুদুর কোশ্চেন রহমান করবো না, মুন্না। আমি জাস্ট একটু একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কাইন্ডলি আপনার ইমেল অ্যাড্রেসটা, অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা যদি চ্যাট বক্সে দিয়ে দেন, কারো কোনো কোয়েরি থাকলে নেক্সট আপনাকে রিচ করলো, আপনি ফ্রি টাইম হচ্ছে যে এটার রেসপন্সটা করতেন যদি, এটা খুব আচ্ছা, উপকার হয় আমাদের জন্য। বুঝছি। জি, আমি আপু জাস্ট আমার একটা নেক্সট দুইটা কোশ্চেন ছিল। হ্যালো, জি বলেন। যে আমার নাম শিমু। আমি যদি শর্ট করে আমার প্রোফাইলটা বলি, আমি 7 বছর আগে হচ্ছে যে আমার পড়াশোনা কমপ্লিট, আর এখন এইচআর এ কাজ করছি। এর মধ্যে আমি আগে সোশ্যাল ওয়ার্কার ছিলাম, এখন administration কাজ করি। তো ওভারঅল মিলিয়ে যদি আমার স্টাডি গ্যাপটা বুঝতেই পারছেন, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো আমার রিসার্চ পেপার সম্পর্কে হচ্ছে যে আপনারা যারা হচ্ছে যে জেনে থাকেন, তাহলে ওই যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেভাবে রিসার্চ নিয়ে কাজ করা হয় না, জাস্ট নামমাত্রই হয়। তো আমার যার সাথে আহ, আহ, কাজ করেছি ওনার সাথেও হচ্ছে যে যোগাযোগ নেই, বা হচ্ছে যে রিসার্চের টপিকটাও আমার মনে নেই। তো সেক্ষেত্রে আমি করতে পারি যে অন্য কোনো ইউনিভার্সিটির প্রফেসর থেকে কোনো ইয়া নিতে পারি কিনা, সেটা মেডিকেল কলেজ হতে পারে, বা বুয়েট হতে পারে, বা ঢাবি হতে পারে, এরকম কারো থেকে হচ্ছে যে আমি হেল্প নিতে পারি কিনা, বা এক্ষেত্রে আমি কি করব? আপু, আমি বুঝিনি, আরেকবার রিপিট করবেন? মানে আমাদের যাদের, আমি হচ্ছে জাস্ট ন্যাশনাল লাস্ট ইউনিভার্সিটি লাইনটা। থেকে পড়াশোনা করেছি। হ্যালো, জি, আপু জাস্ট শুনতে লাস্ট লাইন। পাচ্ছেন? জি জি। আচ্ছা, আমি চাচ্ছি যে আমার রিসার্চ পেপারটা সম্পর্কে আমার ন্যূনতম আইডিয়া নেই, কারণ হচ্ছে যে আমাদের সময় তখন প্রথমেই শুরু হয়েছে রিসার্চটা। তো আমরা জাস্ট নামমাত্র দিয়েছি, এটা আমার করণীয় কি হবে? সেক্ষেত্রে কোনো হচ্ছে যে মেডিকেল কলেজের আচ্ছা আপু, আপনার ইন্টারনেট স্টেবল না, আমি যে যতটুকু বুঝেছি। রিনাউন্ড কোনো পাবলিক ইউনিভার্সিটি বা আপু, আপনার হচ্ছে গিয়ে নেট স্টেবল না, আমি যতটুকু বুঝেছি। আপনার হচ্ছে গিয়ে একটা গ্যাপ রয়েছে, বা আপনি রিসার্চ করতে ইন্টারেস্টেড, সেক্ষেত্রে আপনি অন্য
প্রফেসরদের কাছে অ্যাপ্রোচ করতে পারবেন কিনা এরকম টাইপের হয়তো কোয়েশ্চেনটা ছিল। যদি রং হয় তাহলে হচ্ছে গিয়ে আমি আমার চ্যাট বক্সে আমার হচ্ছে কি ইমেল আইডি দিয়েছি, আমার সাথে ওখানে কানেক্ট কোয়েশ্চেন করতে পারবেন, সমস্যা নেই। তো আপনি হচ্ছে গিয়ে আপনার ফিল্ড রিলেটেড আপনি আপনার যদি মনে হয় যে অমুক প্রফেসরের সাথে কাজ করতে চান বা অমুকের কাছে কাজ করলে তার সাথে তার কাজের সাথে আপনার কাজের রিলেভেন্ট আছে, তাহলে আপনি তাকে অ্যাপ্রোচ করতে পারেন সেই হিসেবে, এবং আপনারা কাজ করতে পারেন। বা আপনার ডিপার্টমেন্টে যদি কোনো সিনিয়র রিসার্চের কাজ করে থাকে বা তাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে সেই ছোটখাটো রিসার্চ গ্রুপগুলোর সাথেও যুক্ত হতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করতেছে আপনারা কিভাবে আপনাদের হচ্ছে গিয়ে একটা নেটওয়ার্ক খুঁজতেছেন। কারণ হচ্ছে গিয়ে অনেক ডিপার্টমেন্টে অনেক ছোট ছোট গ্রুপ থাকে যারা হচ্ছে গিয়ে বিভিন্ন টপিক নিয়ে কাজ করে বা সিনিয়ররা কাজ করে থাকে। আপনারা জাস্ট আপনাদের ইনফরমেশন বের করে আপনাদের সেই সব গ্রুপের সাথে যুক্ত হতে হবে এবং আপনাদের হচ্ছে গিয়ে কাজ করতে হবে, এটাই হচ্ছে এই। আমি লাস্ট জাস্ট একটা কোয়েশ্চেন নিব মাসুদুর রহমান মুন্না ভাইয়ের কাছ থেকে, এরপরে আমি আমাদের যে উপস্থাপিকা আছেন তার কাছে হ্যান্ড ওভার করে দেব। জি। ওকে আপু, থ্যাংক ইউ। আমি আমি জানতে চাচ্ছিলাম যে এরাসমাস মুন্ডাসটা কি শুধু এমএসসির জন্য, মানে এটা কি কোনো পিএইচডি বা অন্য কোনো স্কলারশিপ প্রোভাইড করে? আর আমার সেকেন্ড ছিল যে আপু, অ্যাপ্লিকেশনের জন্য কি কোনো ফি প্রয়োজন হয়? আচ্ছা, না অ্যাপ্লিকেশনের জন্য কোনো ধরনের ফি লাগে না। আর এটা হচ্ছে আম, আপনার কোনো খরচ করতে হবে না, জাস্ট ওয়েবসাইটে ঢুকবেন, পোর্টালে অ্যাপ্লাই করবেন, দ্যাটস ইট, আর কোনো কিছু না। আর ফার্স্ট কোশ্চেনটা কি ছিল ভাইয়া, সরি ভুলে গেছি। হ্যাঁ, এটা শুধু এমএসসির জন্য নাকি হ্যাঁ, পিএইচডিও অফার করে? আচ্ছা, না এখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এমএসসির জন্য প্রোভাইড করে থাকে, এবং হচ্ছে গিয়ে এটার একটা হচ্ছে গিয়ে সিস্টার অর্গানাইজেশন আছে, সিস্টার সিস্টার অর্গানাইজেশন যেটা হচ্ছে গিয়ে মারি কুরি স্কলারশিপ বলে, সেটা হচ্ছে গিয়ে পিএইচডির জন্য কাজ করে থাকে। বাট ইরাসমাস বা ইরাসমাস প্লাস হচ্ছে গিয়ে ছোট ছোট প্রজেক্ট, ওয়ান সেমিস্টার এক্সচেঞ্জ অথবা হচ্ছে গিয়ে মাস্টার্স এর জন্য মেইনলি কাজ করে থাকে। ওকে, থ্যাংক ইউ। জি, এখন আমি আমাদের উপস্থাপিকার কাছে এটা হ্যান্ড আপু ওভার প্লিজ, করে দিচ্ছি। আমি আমি লাস্ট কোশ্চেন করতে যাচ্ছিলাম প্লিজ, কারণ আমি অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করে আছি আর আমার ফিল্ড একটু ডিফারেন্ট আপু, অলরেডি আমি 9 ফাইন আর্টস জন ব্যাকগ্রাউন্ডের। আপু আপনি শুনেন কাইন্ডলি, 9 জন অলরেডি হ্যান্ড রেজ করে আছে। এখন আপনাকে যদি সুযোগ দিই, বাকিদেরকেও আমার ইকুয়ালি সুযোগ দিতে হবে। আপনি একটা কাজ করতে পারেন, আপনারা যারা আছেন প্রশ্ন করতে চান, তাহমিদা আপু ওনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছেন। ইফ আই এম নট রং, তাহমিদা আপু আপনি কাইন্ডলি যারা হ্যান্ড রেজ করেছেন তাদের রিপ্লাই গুলো একটু কাইন্ডলি দিয়ে দিন। আপুকে আপনারা একটু মেইল করে ছোট করে লিখে দিতে পারেন আপনাদের কোয়েরিজ গুলা। আপাতত আমরা আর কোয়েশ্চেন নিচ্ছি না, খুবই দুঃখিত, আমরা 9 জন 10 জন আছে এখনো, বাট তবু আমরা নিতে পারছি না সময় স্বল্পতার কারণে। আপনারা কাইন্ডলি আপুর মেইলে একটু কোয়েরিজ গুলা দিয়ে দিন। হ্যাঁ, আরেকটা বিষয় আপু, তামিল আপু, আপনাকে একটা ডিরেক্ট লিংক পাঠাইছিলাম, এটাই কি আপনার ফেসবুক আইডির লিংক? আপনি বলছিলেন যে আপনাকে ফেসবুকে কানেক্ট হতে বেটার। জি, আচ্ছা, আর থ্যাংক ইউ মেসেজ আপু। দেওয়ার আগে একটু আগে পরিচয়টা দিয়ে দিবেন, তাহলে আমি রিপ্লাই দিব। জি জি, হ্যাঁ অবশ্যই আপু, আমি জি। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। তাহমিদা আপু, আপনি অনেকক্ষণ আমাদের অনেক ইনফরমেটিভ একটা সেশন নিয়েছেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ। এতক্ষণ সময় দিয়ে আমাদেরকে এত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনি বুঝিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস। মোস্ট ওয়েলকাম। সো ইট ওয়াজ আ নাইস ওয়েবিনার। সো থ্যাংক ইউ এভরিওয়ান, এবং সবার জন্য অনেক শুভেচ্ছা রয়েছে। আশা করি নেক্সট ইয়ারে আপনাদের থেকে অনেকজন ইরাসমাস স্কলারশিপে আসবে, দেখা হবে। জি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।